শুভ সন্ধ্যা সবাইকে। আমাকে কি শোনা যাচ্ছে? বাই দ্য ওয়ে, আ সবাই যে যেখান থেকে আমাদের সাথে আজকে জয়েন করেছেন এবং করবেন, সবাইকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা। আ আজকে আমাদের 22nd এপিসোড উইথ বাংলাদেশের একটা রক ব্যান্ড 'কানেক্টেড'। আ 'কানেক্টেড' এর সবাই আমার সাথে আছে অলরেডি ব্যাক স্ক্রিনে। আমি সবাইকে নিয়ে নিবো। আ আ সবাই আই থিংক এনজয় করবেন। আজকে আমাদের সাথে কথা হবে 'কানেক্টেড' এর কিভাবে যাত্রা শুরু, তারা কি করছে এবং তাদের ফিউচার প্রজেক্ট সবকিছু নিয়ে আজকে কথা হবে এবং সেই সাথে তাদের কিছু মজার স্মৃতি, আ সবকিছু মিলে একটু আড্ডা হবে। সাথে একটু গানও হবে। সো সবাই আমাদের সাথেই থাকবেন। আর আ আমাদের বন্ধুরা যারা আমাদের সম্মানিত ভিউয়ার্স আছেন, সবা সবার কাছে আমার একটা অনুরোধ যে পারলে আপনার প্রোফাইল থেকে লাইভটা শেয়ার করলে আপনার সাথে আমাদের আরো বন্ধুরা দেখতে পারবে। সো আমি উম আর দেরি না করে স্টার্ট করছি। আমি সবাইকে স্ক্রিনে নিয়ে নিচ্ছি আজকে কানেক্টেড ব্যান্ডের মেম্বার্সদেরকে। হ্যালো কানেক্টেড। হ্যালো হাই ব্রো। হ্যালো সবুজ ভাই, হ্যালো কেমন আছেন? ভাইয়া। হ্যালো সবুজ ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো চলছে। আপনাদের কি অবস্থা সবার? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রেখেছেন ভালো রেখেছেন। আচ্ছা, আচ্ছা। আব আসলে এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের যে আয়োজনটা শুরু করেছিলাম আমরা কোয়ারান্টাইনের সময় লাইভ আড্ডার, সেটার ধারাবাহিকতায় আজকে 22nd একটা এপিসোড আজকে আপনাদেরকে নিয়ে বসলাম। আমার খুব পছন্দের একটা ব্যান্ড 'কানেক্টেড'। সো আসলে আমি অনেক এক্সাইটেড আপনাদেরকে পেয়ে। আ বাই দ্য ওয়ে, আমি আব মানে একটু জানতে চাচ্ছি আপনাদের কেমন গিয়েছে এই প্যান্ডেমিক সিচুয়েশনে, লকডাউনটা কিভাবে গিয়েছে? আ আ আ ফাহিম ভাই। আচ্ছা, প্রথমে বলতে চাই এই তো আমাদের আচ্ছা, ফাহিম ভাই, আমি সরি, হ্যাঁ, আমি আমি একটু ইন্টারাপ্ট করছি। সেটা হচ্ছে আমি বলেন। একটু পরিচয় করায় দিই আগে আমাদের ভিউয়ার্সদের সাথে, কানেক্টেড ব্যান্ডের মেম্বার্সদেরকে। তারপর আমি আপনার কাছে শুনতেছি। আচ্ছা, আমার পাশে ডানে আছেন ফাহিম ভাই, ফাহিম ভাই ভোকাল অফ কানেক্টেড। তারপর আমার নিচে ঠিক বাম দিকে আমার দিকে আরকি, আমার বাম দিকে আছেন শুভ ভাই। উনি হচ্ছে কানেক্টেড ব্যান্ডের ম্যানেজার। অ্যান্ড আমার ডান পাশে নিচে আছেন অনি ভাইয়া। উনি হচ্ছেন কানেক্টেড ব্যান্ডের একজন গিটারিস্ট। আর বাকি ২ জন মেম্বার্স ওনারা আ আসতে পারেনি বা এখনো জয়েন করেনি। আ সো আমরা বাকি ২ জনের নামটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে সামিউল অন ড্রামস এই ব্যান্ডের, আর অনিক হচ্ছে অন বেইস, আর সফল অন গিটার। তার মানে আরো ৩ জন বাকি। ওকে, হ্যাঁ, ফাইন। অ্যাকচুয়ালি ইটস মানে উইকডেজ ইন ঢাকা, মানে হ্যাঁ, উইকের ভিতরে আসলে একটু জয়েন করাটা। ঢাকাতে আসলে একটু ট্রাফিক জ্যাম, সবার কাজটা থাকে। সো বাট সবার চেষ্টা করেছে। আসলে রিসেন্টলি আমাদের ড্রামার সামিউল, কথা বলতে হয়, তো অনেক অ্যাক্টিভ মেম্বার আমাদের সবার মধ্যেই। সবাই তো ওর অ্যাকচুয়ালি ফ্যামিলিগত কিছু প্রবলেমের কারণে রিসেন্ট ওর ফ্যামিলিতে একজন পার্সন মৃত্যুবরণ করেছে। তো আসলে ও অ্যাকচুয়ালি এই জন্য থাকতে পারছে না কিছু কিছু ফ্যামিলির বিষয় কারণে। সো ওইটা আমরা ওই জন্য আসতে পারিনি। আর বাকিরা আসলে একটু ব্যস্ত আছে। সো তারপরে আমার মনে হয় যে আজকে হয়তোবা দেখছে, ব্যস্ত থাকলে অথবা আমাদের শোটা দেখছে। সো ইনশাআল্লাহ ফাহিম, ইট উইল বি গ্রেট। তোমার ভিডিওটা আমি স্টিল দেখতে পাচ্ছি। তোমার আচ্ছা, ভিডিওটা মনে অফ করে একবার অন করলে ভালো হয়। আমি স্টিল দেখতে পাচ্ছি আচ্ছা, তোমার ছবি। আচ্ছা, আচ্ছা, আমি আমার এখানে কিন্তু ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। আমার এখনো ঠিক আছে। ওই দেখো চাচুরা, দেখেছো? হ্যালো। দেখেছো? এই যে যাও আমাদের কানেক্টেড যাও ব্যান্ডের আরেকজন মেম্বার চলে এসেছে। কানেক্টেড যাও। হ্যাঁ, ফ্যামিলির আরেকজন মেম্বার। শি বাই ইজ দ্য ওয়ে, আমরা our ফাহিম ভাইয়ের youngest কাছে fan. হ্যাঁ, ফাহিম ভাইয়ের কাছে শুনছিলাম এই প্যান্ডেমিক সিচুয়েশনটা কিভাবে কেটেছে। আ প্যান্ডেমিকে প্যান্ডেমিকে আসলে শুরুটা খুব, মানে সবার জন্যই আসলে একটু ডিফারেন্ট ছিল। মানে আমরা যারা মিউজিক করছি বা অনেকদিন ধরে মিউজিক করছে, সো রেগুলার প্র্যাকটিস থাকতো, বা এভরি উইকেন্ডে সবাই, মানে হয়তো সবাই, কেউ চাকরি করছে, কেউ বিজনেস করছে, বা কেউ মিউজিকটাকে প্রফেশন হিসেবে কাজ করছে। বাট তারপরেও সবাই কিন্তু অ্যাটলিস্ট এভরি উইকে জ্যাম থাকতো। বাট প্যান্ডেমিকে কিন্তু সবকিছু কাইন্ড অফ লকডাউন যখন ছিল, হঠাৎ করে লাইফে একটা চেঞ্জ এসেছে, এটার সাথে অ্যাডজাস্ট করতে কিন্তু খুব সময় লাগছিল।
এবং সবাই কিন্তু একটা চেঞ্জ ফিল করছিল এবং একটা ভিতরে একটা ভয় কাজ করছিল সবাই যে কি হয় না হয় বা একটা বিষয় ছিল। সত্যি কথা বলতে প্যান্ডেমিকে কিন্তু মিউজিশিয়ানরাই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অ্যাকচুয়ালি, বিকজ আমরা যারা ডেফিনেটলি লাইভ শো করছি বা আমাদের সেইখানেই কিন্তু বা ক্রাউড বা যেখানে আসে সে ধরনের ইভেন্ট গুলা কিন্তু একদমই অফ হয়ে গেছে অলমোস্ট সারা শুধুমাত্র বাংলাদেশে না সারা ওয়ার্ল্ডই কিন্তু সেম অবস্থা। সো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে মিউজিশিয়ানরা। আর সেখান সেখান থেকে যেটা হয়েছে আমরা প্যান্ডেমিকে সবাই ব্যান্ডে সবাই একটু আলাদা ছিলাম বিকজ সবাই সবার বাসায় যেতে পারছিলাম না, প্র্যাকটিস করতে পারছিলাম না। একটা ডিফারেন্ট মানে সবার মধ্যে একটা মন খারাপ ছিল বা সামথিং, বাট সেখান থেকে আমরা একটা প্ল্যান করেছিলাম যে হোয়াট ইফ আমরা বাসা থেকে কিছু একটা করি। তো তখন অনি আমাকে আইডিয়া দিয়েছিল যে চলো বাসায় কিছু একটা করি, আমাদের আমাদের একটা রিলিজ ট্র্যাক, কারণ এটা হচ্ছে অনুভব। তো বলছি যে এই গানটা আমরা একটা আনপ্লাগ ভার্সন বের করতে পারি প্যান্ডেমিকে, যেহেতু বাসায় আছে বাসা থেকে চলো কিছু একটা করি। দেন অনি আমাকে ওর গিটারের জাস্ট স্ট্রামিং করে গিটারের পার্টটা পাঠালো, আমি ভয়েস দিলাম বাসা থেকে। বাট অনেক হচ্ছে বাসা থেকে ওটা ছোটখাটো স্টুডিও আছে, কাজ করছে রিসেন্টলি, ভালো করছে আমাদের বেসিস, সে ওটাকে এক্সট্রাক্ট করে ওটা নিয়ে সে সিনথেসাইজার কিছু কাজ করলো, দেন সেটা রেকর্ড করে কিন্তু একটা ভিডিও আমাদের যারা আমাদের পেজে আছেন কানেক্টেড পেজে তারা দেখতে পারবেন। অনুভব গানটার আনপ্লাগ ভার্সন করেছিলাম। তো সেক্ষেত্রে কিন্তু প্যান্ডেমিকে কিন্তু আমরা কিছুটা হলে প্রোডাক্টিভ ছিলাম আমার মনে হয়। সো এটা একদমই আনএক্সপেক্টেড ছিল, বাট আমরা তাও করেছি কিছুটা হলো। বাট তারপরেও সবকিছু এখন নর্মাল হতে অনেক সময় লাগবে, বা আমরা চাচ্ছি যে পৃথিবীটা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, এই তো তাই চাই। আহ, আমারও 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 সেটাই চাওয়া, আমাদের সবারই সেটাই চাওয়া। পৃথিবীটা আমরা চাই যে আবার নর্মাল হয়ে যাক, আবার সুস্থ হোক। হ্যাঁ। স্পেশালি বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিটা অনেক অনেক ক্ষতি হয়েছে এই গত এক বছরে, অলমোস্ট হুম, এক বছর হুম, হয়নি। হুম, কজ যারা মিউজিক ইন্ডাস্ট্রির সাথে বা এই ইয়েটার সাথে কিন্তু অনেক মানুষ জড়িত। মানে শুধু যারা যে গান গাচ্ছে সে না, বা যে বাজাচ্ছে হুম, সে না। হ্যাঁ, হুম, একটা স্টেজ বা সাউন্ড লাইটিং বা ইভেন্ট হুম, অর্গানাইজের অনেকে জড়িত। সো সবাই প্রত্যেকটা সবাই মানুষের ফ্যামিলি এবং রাইট অনেক মানুষ, রাইট অনেক হিউজ। রাইট রাইট সো আসলে সবার জন্য সহমর্মিতা মানে দুঃখিত। আমি আমার পক্ষ থেকে আমি অনেক খারাপ লাগে আমার কাছে আমি যখন চিন্তা করি। বাই দ্য ওয়ে, আমি আশা করি যে খুব সুন আবার নর্মাল হয়ে যাবে কিছু। না, আমরা অনেকে আমাদের মানে কাছের মানুষদেরকে হারিয়েছি প্যান্ডেমিকে, এবং পরিচিত মানুষজন যারা মানে প্যান্ডেমিকে করোনা ভাইরাসে মৃত্যুবরণ করেছে বা এফেক্টেড হয়েছে অনেকে কিন্তু ফেস করেছে। সবার ফ্যামিলি কিন্তু অলমোস্ট অনেক ফ্যামিলি কিন্তু সাফার অ্যাকচুয়ালি, শুধুমাত্র সো সবাই কিন্তু একটা এমন একটা টাইম, এবং এখনো কিন্তু পুরোপুরি যায়নি। সো আমরা সবাই এক্সপেক্ট করেছিলাম খুব কম টাইমে অথবা কাভার আপ হয়ে যাবে, বাট এখন দেখছি যে না, এটা অ্যাকচুয়ালি লাস্টেড আ লং টাইম। সো তারপরেও চাই যে সবকিছুই আসলে উপরওয়ালার ইচ্ছা। সো আমরা আশা করছি যে বিশ্বাস আছে যে পৃথিবীটা আবার আগের মতো ফিরে আসবে, আমরা সেই সময়টা আবার ফিরে পাবো। ডেফিনেটলি, ওটারই আশায় সবাই আছে actually। ইনশাআল্লাহ। আমাদের সাথে অনেকেই দেখছেন, আমাদের সাথে আমাদের প্রিয় দর্শকরা, আমাদের সম্মানিত হুম, দর্শকরা। এর হুম, ভিতরে আমাদের এখানে অনেকে কমেন্টস করছেন। খান নিয়াজ রহমান লিখেছিলেন যে লাউড এন্ড ক্লিয়ার, গুড টু সি ইউ ভাই, থ্যাঙ্কস নিয়াজ ভাই, আমার খুব ক্লোজ একজন ভাই। মেশ মুস্তফা আমাদের আরেকজন অ্যাডমিন, গুড টু সি ইউ গাইজ। তারপর এখানে হচ্ছে রিমন খান, হ্যালো ব্রাদার্স। হ্যালো রিমন, হুমায়রা কি অবস্থা? হুমায়রা নাওমি একজন কমেন্টস করেছেন। হুমায়রা নাওমি সামায়রা একজন কমেন্ট করেছেন, সামায়রা শারিতা ওয়াচিং উইথ ইউ, ওকে, রোমান খান। আচ্ছা, অনেকেই কমেন্টস করেছেন, আপনারা দেখতে থাকেন আমাদের সাথে। আমরা আজকে আসি আমাদের প্রিয় একটা ব্যান্ড কানেক্টেড এর সাথে। সো হোপ ইউ উইল এনজয় উইথ আস। আর হচ্ছে গিয়ে শুভ ভাই, আপনার কাছ থেকে এবার কিছু শুনতে চাচ্ছি, এই সিচুয়েশনটা আসলে কিভাবে মানে কাটালেন। সিচুয়েশন আসলে ফাইন যেটা বললো, আসলে এই সিচুয়েশনটা আসলে প্যান্ডামিক সিচুয়েশনটা এমন গেছে, বাসায় হয়তোবা ওই সবার কথাবার্তা হয়েছে ওই মানে অনলাইন বেস বেশি হয়ে গেছে, মানে সেরকম মানে কি বলবো প্র্যাকটিস নাই, কিছু নাই। আর ওর মধ্যে অবশ্য আমাদের অনি এবং অনিক, আমাদের দুজন আসে। তো ওরা যখন আসে তখন মোটামুটি একটা বেশ একটা গান আমরা রিলিজ করতে পারি, প্যান্ডামিক সিচুয়েশনে আমরা একটা গানই করতে পারি।
বাট মানে এটা আসলে এইরকম সিচুয়েশন লাইফে কখনো আসেনি, তো এটা আসলে বলার মতো না ভাইয়া। আহ, কারো এক জায়গা থেকে ডাবল ইয়েটা আমি হ্যাঁ, পাচ্ছি। ডাবল সাউন্ড আসছে। সবাই হেডফোন ইউজ করছি আমি। হ্যালো হ্যালো শুভ ভাই স্টাক হয়ে গেছে। বাই দ্য ওয়ে আমরা অনিক ভাইয়ের কাছে শুনে আসি। অনিক ভাই আপনার কাছে হ্যালো, হ্যাঁ আমি একটু চেক করছিলাম যে আমার ওখান থেকে আসছে কিনা। না, ঠিক আছে। অনিক ভাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। ওকে ফাইন। আমি যেটা বলতে যাচ্ছিলাম যে আপনার কাছ থেকে শুনতে চাচ্ছিলাম আপনার কি অবস্থা, আপনি চুপচাপ বসে আছেন। ফার্স্ট অফ অল ভাইয়া আপনাকে থ্যাংক ইউ আমাদেরকে ইনভাইট করার জন্য শোটাতে। আর Thank you. অবস্থা আর কি, প্যান্ডেমিকের ভিতরে সবার তো অবস্থা খুবই শোচনীয় হয়ে যাচ্ছে দিন দিন আর কি, যে হারে মানে সবার এফেক্টেড হচ্ছে, এবং কাছের মানুষরাও দেখা যাচ্ছে যে মানে অনেকেই মরে যাচ্ছে। সো এটা আসলে অনেক আনবিয়ারেবল হয়ে যাচ্ছে সিচুয়েশন গুলো। আর ফ্রেন্ডদের থেকে তো আসলে অনেক দূরত্ব হয়ে যাচ্ছে, কারণ কারোর সাথে ভাবে দেখা সাক্ষাৎ হচ্ছে না। স্পেশালি আমার ব্যান্ড মেম্বারদের সাথে কোনো প্র্যাকটিস নেই, 1 বছর তো হয়ে গেল। তো এই এমটিনেস গুলো নিয়ে তারপরও আর কি ফ্যামিলির সাথে ভালোই আছি আলহামদুলিল্লাহ, আর কি চলছে আর কি। দ্যাটস গ্রেট। আচ্ছা, আমি একটু একটা একটা কথা বলতে চাই, সেটা হলো যে কিছুক্ষণ আগে একজন কমেন্টস করেছিল, শিমুল ভাই, শিমুল পথিক। হ্যাঁ, শিমুল সে আমার মানে খুব ক্লোজ একজন বড় ভাই, এবং আমার মানে আমার গুরু বলা যায়। আমি কোনো এক সময় ড্রামস শিখতাম, তো আমার ড্রামস এর গুরু ছিলেন শিমুল ভাই। আমার এখান থেকে বয়স মনে হয় এখন ঠিক আছে, ডাবল আসছে না আই হোপ। তো শিমুল ভাই হুম, আসসালামু এখন আলাইকুম। ঠিক আছে। কানেক্টেড কে দেখার জন্য, কানেক্টেড এর এইটা দেখার জন্য ধন্যবাদ শিমুল ভাই। বাই দ্য ওয়ে, ফাহিম ভাই, গানে কিভাবে আসা আপনার? গানের স্টার্টিংটা কিভাবে হয়েছিল? গানের স্টার্টিংটা অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলিতে সবসময় দেখা যেত, যখন কাজিনরা একসাথে হতাম বা রিলেটিভরা একসাথে হতাম, তখন সবাই কিন্তু ওই আড্ডা দিতে দিতে কিন্তু সবাই একটা গানের আসর বসতো না, আমাদের সবার ফ্যামিলিতে এরকম আছে। হ্যাঁ হ্যাঁ সো একসাথে গান করতো বা সামথিং। তখন তো আমি ছোট ছিলাম, তো আমার আপারা কিন্তু, আমার আপা যারা আছেন বোন, ওনারা কিন্তু গান গাইতে পারে সবাই মোটামুটি, বাট কেউ প্রফেশনালি বা কখনো ইয়ে করে নাই। ওনারা আচ্ছা কিন্তু গান করতো বা সামথিং। তখন আমি দেখতে দেখতে তখন আমার মধ্যেও কিন্তু মিউজিক জিনিসটা তখন এসেছে এভাবে ফ্যামিলির মাধ্যমে, বা দেখেছি সাংস্কৃতিক চর্চাটা কিন্তু এভাবে ছিল। তো আমি ব্যান্ড মিউজিকে অ্যাকচুয়ালি পরে এসেছি। আগে অ্যাকচুয়ালি সব ধরনের গানই শুনতাম, এখনো শুনি সব ধরনের গান, বাট ব্যান্ড মিউজিকের পছন্দের জায়গাটা কিন্তু হয়েছে যখন আমি ও লেভেলসে পড়তাম। তখন হচ্ছে বাংলা মানে বাইরের কিছু ব্যান্ড শুনেছিলাম, মেটালিকা, আয়রন মেডেন বা বিটলস বা ইউটিউব। এই ব্যান্ডগুলাকে অনেক বেশি শোনার পরে খুব ভালো লাগতো তখন, যে হ্যাঁ, এবং ওদের লাইভ শো গুলা দেখতাম মাঝে মধ্যে। খুব ভালো লাগতো যে না, অ্যামেজিং পারফর্মার এবং অ্যামেজিং ট্র্যাকস। সো আর সত্যি কথা বলতে তখন থেকে অ্যাকচুয়ালি শোনা বা ইয়া করা। আর ব্যান্ড অ্যাকচুয়ালি আরো পরে করা হয়েছে। ব্যান্ড অ্যাকচুয়ালি ইউনিভার্সিটিতে যখন ইউনিভার্সিটি লাইফে ঢুকলাম, তখন অ্যাকচুয়ালি কিছু কমন ফ্রেন্ডস ছিল যারা অ্যাকচুয়ালি কোর্সমেটও ছিল ইউনিভার্সিটিতে, আবার পাশাপাশি তারা রক মিউজিকও পছন্দ করতো সবাই। কেউ গিটার পারতো বা বেস বা ড্রামস বাজাতে পারতো বা সামথিং। ওভাবে তো স্টার্ট করা, কানেক্টেড শুরুটা ওভাবেই। আচ্ছা অ্যাকচুয়ালি মানে ওভাবে প্ল্যান করে কিছু শুরু করি নাই, বাট অ্যাকচুয়ালি অনেক সময় দেখা যায় যে মানে প্ল্যান ছাড়াই অনেক কিছু হয়ে যায় মানুষের জীবনে। সো প্ল্যান ছাড়াই অ্যাকচুয়ালি স্টার্ট ছিল, যে হ্যাঁ ওভাবে চিন্তা করি না, হ্যাঁ ঠিক আছে করি। ইউনিভার্সিটির একটা শো স্টার্ট করেছিলাম, তো একটা আনপ্লাগ শো ছিল, তো ওই শোটা দিয়ে স্টার্ট করেছিলাম। তা বলতে হয় তখনকার যারা ফ্রেন্ডরা ছিল তারা অনেক সাপোর্ট দিয়েছে, ফ্রেন্ডরা অনেক শোতে আসতো বা রেগুলার শোতে মানে খুব চেয়ার করতে, হ্যাঁ পছন্দ করতো। সো ভালোই লাগতো আর কি। সো ওইখান থেকে অ্যাকচুয়ালি মিউজিকে আসা পুরাপুরি।
বাট ভালো লাগার জায়গাটা শুরু, মানে এখনো আছে ভালো লাগার জায়গাটা, প্রথম যেমন ছিল তেমনই এখনো আছে, এই আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, গ্রেট। কানেক্টেড ব্যান্ডটা কি তখন থেকেই স্টার্টিং, মানে কানেক্টেড কানেক্টেড জন্মটা? কানেক্টেডের জন্মটা 2012 সালে, অ্যাকচুয়ালি 2012 থেকে আমরা স্টার্ট করেছিলাম। তখন অ্যাকচুয়ালি আমাদের লাইন আপে কিছু চেঞ্জ এসেছে থ্রু আউট দ্য জার্নি, প্রায় 8 বছর তো হয়ে গেল। সো এই তো এর মধ্যে লাইন আপটা স্টার্ট হয়েছিল ইউনিভার্সিটি লাইফ থেকে। দেন সেখানে আমরা শো বললাম, শোর কথা একটু আগে বললাম যে হ্যাঁ আমাদের একটা স্টার্টিং একটা শো এসেছিল। তো ফার্স্ট শোতে আমরা কিছু কাভার ট্র্যাক করেছি, যেহেতু তখন আমাদের কোনো অন ট্র্যাক হ্যাঁ ছিল না। বাট আফটার দ্য শো উই রিয়েলাইজ যে হ্যাঁ আমাদের মনে হয় নিজেদের কিছু গান করা উচিত, বা নিজেদের কিছু গান কম্পোজিশন করা উচিত। তা আমাদের ফ্রেন্ড একজন ছিল নিয়ন, সে খুব ভালো লিরিক্স লিখতো, এখনো ভালো লেখে। তো সে একটা লিরিক্স আমাদেরকে দিল যে হ্যাঁ আমি লিরিক্স লিখি, বাট দেখো যে তোমরা কিছু করতে পারো নাকি, লিরিক্সটা দিয়ে দেখো। তো তখন বসলাম ফ্রেন্ডের বাসায়, ইউনিভার্সিটির কাছে একটা ফ্রেন্ডের ব্যান্ড মেম্বারের বাসা কাছে ছিল, তো ওর বাসায় বসে গিটার, হয়তো ইউনিভার্সিটির অনেক সময় ক্লাস বাঙ্ক দিতাম, ক্লাস হয়তো যাওয়া হইতো না, ঠিক আছে, তখন হয়তো ক্লাস বাঙ্ক দিয়ে হয়তো ফ্রেন্ডের বাসায় গিয়ে আড্ডাটা দিতাম, বা আফটার দ্য ক্লাস বসে মজা টজা করতাম আর কি। তো তখন হচ্ছে এভাবে স্টার্ট করতে করতে এই যে মানে আসলে প্ল্যান করে কিছু চিন্তা করিনি, চিন্তা করলাম যে হ্যাঁ করে অসুবিধা কি, অসুবিধা কোথায়। তো এভাবে স্টার্ট করে করে দেন একটা সময় দেখলাম যে হ্যাঁ কম্পোজিশন গুলো নিয়ে কাজ করছি। বাট দেন আপনি যে কথাগুলো বলছে যে আমাদের গানের কথা বলছিলেন কিছু, যে গানগুলো কিভাবে আসছে আমাদের। তো আমাদের প্রথম গানটা হচ্ছে প্রেরণা। অ্যাকচুয়ালি দ্য লিরিক্স অ্যাকচুয়ালি মেন্ট যে আমাদের মিউজিকের যে ইনফ্লুয়েন্সের জায়গাটা কিভাবে এসেছে, সেখান থেকে কিন্তু প্রেরণা গানটা লিরিক্স এসেছিল, যে হ্যাঁ আচ্ছা আমাদের কিভাবে ব্যান্ড মিউজিক আমাদেরকে ইনফ্লুয়েন্স, কোন কোন আর্টিস্টরা কিভাবে ইনফ্লুয়েন্স করে বা সামথিং, বা তো সেই গানটা আমাদের কম্পোজিশন নিয়ে আমরা কাজ করছিলাম। তো এমন সময় মাইলসের, বাংলাদেশের ওয়ান অফ দ্য ফেমাস লেজেন্ডারি ব্যান্ড মাইলসের ইকবাল আসিফ জুয়েল ভাই, উনি একটা মিক্সড অ্যালবাম করেন। মিক্সড অ্যালবামটার নাম হচ্ছে রক সিরিজ, এবং বাংলাদেশে বেশ ফেমাস মিক্সড অ্যালবামের মধ্যে একটি। তো সেখানে জুয়েল ভাই ফেসবুকে তখন দিল যে মানে ডেমো সাবমিট করতে বা গানগুলো সাবমিট করতে। তা আমরা কিছু চিন্তা করি না, আমরা ভাবছি যে জুয়েল ভাইয়ের মতো মিউজিশিয়ান, আমাদের জানি না আমাদের গান কতটুকু পছন্দ করবে না, বাট আমরা মেইল করছি যে ঠিক আছে দেখি, কত পছন্দ নাও করতে পারে। বাট সারপ্রাইজিংলি হি লাইকড আওয়ার ট্র্যাক, আমাদেরকে কল করলো, আমাদের নাম্বার যে দেওয়া ছিল, বলে যে তোমরা আসো দেখো। তো দেন হি সিলেক্টেড আওয়ার ট্র্যাক, এবং উনি বলেছে ঠিক আছে আমাদের মিক্সড অ্যালবামে গান দাও। সো তখন অ্যালবামে বেশ বাংলাদেশে বেশ নাম করা কিছু ব্যান্ড ও গান দিয়েছিল জুয়েল ভাইয়ের অ্যালবামে, আরবা ভাইরাস বা ব্ল্যাক, নেমেসিস, এবং আরো অনেক বড় বড় ব্যান্ড যারা যারা আছে তারা দিয়েছিল। তো সেখান থেকে স্টার্ট করা অ্যাকচুয়ালি মিক্সড অ্যালবাম 2015 অ্যাকচুয়ালি 2015 ছিল, 14-15 এর দিকে Oh, আর কি। তো definitely দেন that আমরা that was a great মানে achievement for you. না অবশ্যই মানে অনেক মানে ওই হ্যাঁ সময় হয়তোবা অনেক সিনিয়র ব্যান্ডদের জন্য হয়তোবা এটা নর্মাল বিষয় যে হ্যাঁ একটা মিক্সড অ্যালবামে আমি গান দিয়েছি বা সামথিং, বাট ওই টাইমে কিন্তু আমাদের জন্য কিন্তু এটা বিশাল ব্যাপার, যে আমাদের এটা ট্র্যাক এতগুলো ব্যান্ড, কারণ ওখানে মানে একটা কম্পিটিশন হয়েছিল যে প্রায় 2000 প্রায় 250-300 ব্যান্ডের মতো বাংলাদেশে তারা ট্র্যাক সাবমিট করেছিল, সেখান থেকে 10টা ব্যান্ড বা 15টা ব্যান্ড সিলেক্ট হয়েছিল। তা আমাদের জন্য এটা মানে সবচেয়ে বড় কথা হচ্ছে তখন আমাদেরকে মানে ইট ওয়াজ এ গ্রেট পাঞ্চ ফর আস, যে হ্যাঁ টু ডু দ্য মিউজিক, টু কন্টিনিউ ইট, বা কিছু একটা স্বপ্ন দেখা, বা ওখান থেকে হ্যাঁ স্টার্ট শুরুটা আর কি। মানে এমন দেন একটা আমাদের অ্যালবামে কাজ করছেন যেখানে বাংলাদেশের অলমোস্ট তখনকার বড় বড় ব্যান্ড গুলা সবাই আছে হ্যাঁ এমন হ্যাঁ একটা অ্যালবামে, হ্যাঁ এটা অনেক বড় একটা ওরাও গান দিয়েছে, অ্যাচিভমেন্ট। ওরাও হ্যাঁ হ্যাঁ এসেছে। দেন একটা অ্যালবাম লঞ্চিং ও কিন্তু কনসার্ট হয়েছিল আচ্ছা ঢাকাতে, যেমন আরসিসি একটা ভেন্যু আছে যেটাকে বলা হয় হোম অফ আন্ডারগ্রাউন্ড। আমাদের আন্ডারগ্রাউন্ড মিউজিক ধানমন্ডি। যারা করে হ্যাঁ বলা হয় যে হোম অফ আন্ডারগ্রাউন্ড। আপনিও সবুজ ভাই মনে হয় অনেক শোতে গিয়েছেন এক সময়, হ্যাঁ যখন রাশিয়ান বাংলাদেশে ছিলেন কালচার। আপনি, রাশিয়ান রাশিয়ান কালচারাল কালচার। সেন্টারে। তো সেখানে একটা একটা লঞ্চিং শো হয়েছিল। তো ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স, যে অনেকে আসছে বা অটোগ্রাফ নিচ্ছে, আমরা কিন্তু অভ্যস্ত ছিলাম না, বাট গানটা কেউ পছন্দ করেছে, ভালো লাগতো যে হ্যাঁ মানুষ আমাদের গান শুনেছে বা সামথিং। তো সেখান থেকে ছিল ভালো লাগার জায়গাটা শুরু। এই তো এখনো করে যাচ্ছি, এরপর আরো মিক্সড অ্যালবামে গান দিয়েছি। গতি একটা গান আছে, গানটা করেছি আমরা,
এই গানটা একটা মিক্সড অ্যালবাম এসেছে, ইন্ডিয়া বাংলাদেশের একটা মিক্সড অ্যালবাম। ইন্ডিয়ার কিছু ব্যান্ড, বাংলাদেশের কিছু ব্যান্ড, যেটা নির্ঝর ব্যান্ডের জয় সারিয়ার ভাই, উনি ওনার একটা রেকর্ড লেভেল আছে আজব রেকর্ডস, আচ্ছা সেখান আচ্ছা থেকে মিক্সড অ্যালবামে গানটা বের হয়েছে। গতি, তো গানটা অ্যাকচুয়ালি কনসেপ্টটা হচ্ছে আপনার অনেকটাই আপনার মানে কার রেস অথবা যারা বাইকের রেস করতে পছন্দ করে। আমরা জানি ঢাকা শহরে অনেক অনেক বা পৃথিবীর বিভিন্ন জায়গায় অনেকে দেখা যায় ফ্রেন্ডরা মিলে বাইকের রেস করতে পছন্দ করে হাইওয়েতে, বা কার রেস করতে পছন্দ করে। So আমাদের কিন্তু ওরকম একটা কনসেপ্ট নিয়ে কিন্তু আমরা গানটা তৈরি করেছিলাম। মানে আমাদের মনে আছে গানটা অ্যাকচুয়ালি আমরা নিড ফর স্পিড একটা গেম আছে, আমার মনে হয় অনেকে হ্যাঁ খেলে হ্যাঁ আর হ্যাঁ কি। ছোটবেলায় খেলে আসছি। ছোটবেলায়, রাইট। তো নিড ফর স্পিড গেমটা আমরা অনেক খেলতাম এক সময়, এখনো খেলি, মাঝে সুযোগ পেলে খেলি আর কি। কাজকর্মের পাশাপাশি যখন ফ্রি থাকি তখন ওই গেমটা থেকে কিন্তু আমাদের আইডিয়াটা এসেছিল, বিকজ ওই গেমটার পিছনে কিন্তু কিছু ব্যাকিং ট্র্যাক বাজতো, কিছু ব্যান্ডের হ্যাঁ ট্র্যাক ওরা মানে গেমের মধ্যেই থাকতো। তো আমরা চিন্তা করলাম যে আমাদের ট্র্যাকও তো এরকম দিতে পারি, যে হোয়াইট কিছু একটা করতে পারি। তো ওখান থেকে কনসেপ্টটা আসে। যে আমার মনে আছে যে আমরা গানটার ডেমো যখন তৈরি করছিলাম, আমার নিড ফর স্পিড গেমের সাউন্ডটাকে অফ করে গানটা প্লে করে দেখলাম যে হ্যাঁ গেমের সাথে কতটা গানটা যাচ্ছে, অ্যাকচুয়ালি কতটা ওরকম কিছু একটা করেছিলাম, বাট দেখলাম যে হ্যাঁ। দেন আমরা গানটা জয় ভাইকে দিলাম, ওনাকে দেওয়ার পরে মিক্স রিলিজ করলো। দেন আরেকটা গান আসলো দৃশ্যমান অভিমান। দৃশ্যমান অভিমান হচ্ছে আরেকটা মিক্স আমরা গিয়েছি, এটা শ্রদ্ধেয় আয়ুব বাচ্চু ভাইয়ের একটা উনি একটা 33 রেস্টুরেন্ট থেকে একটা মিক্সড অ্যালবাম, উনি পৃষ্ঠপোষকতা ওনার, সেখান থেকে একটা অ্যালবাম বেরিয়েছিল। আর আচ্ছা এখন তো চলছে তো, বাট নেক্সট হচ্ছে প্ল্যান, অ্যালবাম নিয়ে প্ল্যান কিছু আছে, অথবা বাট প্যান্ডেমিক কারণে অনেকটা পিছিয়ে গিয়েছে কাজ। বাট সামনে কিছু প্ল্যান করছে যে আমরা আবার ফিরে আসবো আমাদের গান দিয়ে, বা যেহেতু শোজ হচ্ছে না ভাবে, সো বাট গান দিয়ে হতে ফিরে আসবো ভালোভাবে। ডেফিনেটলি। যেটা শুনছিলাম যে কানেক্টেড এর স্টার্টিংটা কিভাবে আসলে মেইনলি বাংলাদেশে বা ওয়ার্ল্ডে হয়তো সব জায়গায় আমি দেখছি যে ব্যান্ডের স্টার্টিংটা হয় পাড়াতো ব্যান্ড অথবা ইউনিভার্সিটি লেভেলের ফ্রেন্ডসদেরকে নিয়ে ব্যান্ড। হুম স্টার্টিংটা হুম তো এভাবেই হয়, হুম হুম ফ্রেন্ডসরা মিলে অথবা পাড়াতো ভাইরা মিলে এভাবে হয়। তারপর আসলে একটা ব্যান্ড কন্টিনিউ করা এবং লাইন আপটাকে টিকায় রাখা এবং সবার মেন্টালিটি এক করে কাজ করে এগিয়ে যাওয়াটা অনেক টাফ। সেখানে আপনারা অনেক বছর ধরে আসলে ব্যান্ডটাকে নিয়ে হুম আছেন হুম এখন। এটা হুম ডেফিনেটলি অনেক বড় একটা পাওয়া আমাদের সবার হুম জন্য। হুম হুম। বাই দ্য ওয়ে, আমি যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কানেক্টেড নামটা কিভাবে আসলো ভাইয়া? ও, কানেক্টেড নামটা আসার পিছনে আহ, আহ, আসলে কারণটা ছিল যে আমরা সবাই তো মানে রক মিউজিকের সাথে কানেক্টেড, রাইট? আমাদের সবারই কিন্তু আলাদা মিউজিক টেস্ট আছে বা সামথিং, বাট আমরা সামহাও কিন্তু একটা স্পেসিফিক জনরা নিয়ে কাজ করতে গিয়ে তখন দেখলাম যে হ্যাঁ আমরা কানেক্টেড মানে টুয়ার্ডস দ্যাট কাইন্ড অফ মিউজিক, বা আমাদের যারা লিসেনার যারা আছে তারাও কিন্তু আমাদের সাথে কানেক্টেড থাকে থ্রু আওয়ার মিউজিক। তো হ্যাঁ সেখান থেকে কিন্তু কানেক্টেড নামটা কিন্তু আসা। আর আমার মনে হয় যে নামটা ইটস ইজিয়ার টু নো, বিকজ মানে ইট ওয়াজ লাইক কনসেপ্ট যে হ্যাঁ এই নামটা অনেকের মাথায় আছে। সো আমরা দেখা যায় সমাজে বিভিন্ন কাজকর্মের সময় কিন্তু এই ওয়ার্ডটা ইউজ করতে হয়, কানেক্টেড বা সামথিং। সো তখন দেখা যায় যে এভাবেই আসলে চিন্তা ভাবনা করা। বাট আমার মনে আছে এই নামটা আমরা মাত্র 5 মিনিটে নামটা চিন্তা করতে হয়েছিল, বিকজ আচ্ছা আমাদের ইউনিভার্সিটিতে শোটা ছিল। আমি যেটা বলছিলাম যে প্রথম শো যেটা ছিল, তো সেখানকার অর্গানাইজার জিজ্ঞাসা করছিল তোমাদের ব্যান্ডের নামটা কি। তখনও কিন্তু আমরা ব্যান্ডের নাম দিই নেই, আমাকে তো প্র্যাকটিস আচ্ছা করতাম। তো ইট ওয়াজ লাইক যে আমাকে বলছে, অর্গানাইজারটা কথা বলছিল তোমাকে 5 মিনিট দিলাম, তুমি 5 মিনিটের নাম দাও আমাকে। সো সো 5 মিনিটে কিন্তু এই নামটাই আসছিল, অন্য কোনো নাম মাথায় আসে নাই। সো আচ্ছা আচ্ছা আলটিমেটলি সেখান থেকে কিন্তু নামটা দেওয়া। তো ভাবছিলাম যে হ্যাঁ নামটা দিয়ে পরে হয়তো চেঞ্জ করবো, বাট চেঞ্জ কিন্তু আর করা হয় নাই। সো নামটা কিন্তু রয়ে গেছে, এই আর কি। বুঝতে যাই হোক। পেরেছি। আসলে এই, অনেকটা মজার একটা ব্যাপার হুটহাট করে একটা নাম দেওয়া, বাট আসলে নামটার ডেফিনেশন অনেক, হ্যাঁ অনেক সুন্দর হুম একটা নাম, কানেক্টেড। রাইট। আচ্ছা, আমরা কি আপনাদের প্রথম দিকের বা রিলিজ হওয়া কোনো একটা গান একটু শুনে আসতে পারি ফাহিম ভাই? আমরা সত্যি কথা বলতে রিলিজ থেকেও আমার মনে হয় রিলিজ ট্র্যাক গুলো তো মানুষ আমাদের ইউটিউব পেজে বা আচ্ছা আচ্ছা, ফেসবুকে হ্যাঁ দেখতে পাবে, বাট আমার মনে হয় যে আমরা কিছু আনরিলিজ ট্র্যাক শোনাতে পারি, হ্যাঁ, যেটা হইলো যে যারা এখনো অনেক হয়তো শুনে নাই।
বা এই শোর মাধ্যমে যারা হয়তোবা শোনাতে পারবো। ফাইন। তো ওকে। আমি একটা গান করছি, গানটার নাম হচ্ছে কিছু লাইন করব, গানটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, বাট গানটার নাম হচ্ছে মধ্যরাত। অ্যাকচুয়ালি গানটা ইটস লাইক যে মিডনাইট নিয়ে একটা ট্র্যাক। আমরা যারা অনেক রাত জেগে থাকি বা দেখা যায় নির্ঘুম রাত কাটায় অনেক সময়, তাদের জন্য কিন্তু গানটা অ্যাকচুয়ালি। সো দেখা যায় যে বা অনেক সময় অনেক হতাশায় ভুগি বা অনেক কিছু নিয়ে চিন্তা ভাবনা করি টু আওয়ার লাইফ, বা যারা আপনারা যারা প্রবাসীরা যারা আছেন, যারা বাংলাদেশকে অনেক ফিল করেন অনেক দূর থেকে, বা গভীর চিন্তায় থাকেন বা মগ্ন হয়ে থাকেন, বা অনেক কিছু চিন্তা, ফ্যামিলি কথা ভাবেন, মনে করেন, অনেক সময় দেখা যায় অনেক নির্ঘুম রাত কেটে যায়। সো তাদের জন্য কিন্তু গানটা অ্যাকচুয়ালি। সো যারা শুনছেন, আমরা অ্যাকচুয়ালি ওই মানুষগুলোর জন্যই কিন্তু গানটা তৈরি করা। সো একটু গানটা করব কয়েক লাইন। সো আমার আশা করি ভালো লাগবে। ওকে ফাইন, আমরা শুনে আসি গানটা। হ্যাঁ। আজিরা ক্লান্ত আমার চোখ, ঘুমন্ত নগরী অনেক দূরে জ্বলছে আলো। ও ও মাঝেরা ক্লান্ত আমার চোখ, ঘুমন্ত নগরী অনেক দূরে জ্বলছে আলো। শব্দহীন এখন জানছি জীবন, ফাঁকা রাস্তা দেখছি আবছা চোখে। ও ও ভালোবাসতে চাই নতুন করে, যদি কেউ ভালোবাসো ওরে।
এতটুকুই করলাম গানটা আজকে। ওয়াও ওয়াও ওয়াও, জোস একটা ট্র্যাক। আচ্ছা, এই গানটার বিহাইন্ড দ্য সিন জানতে চাচ্ছিলাম। গানটার মানে কিভাবে আসলো, কার লেখা, কিভাবে শুট করা? গানটা অ্যাকচুয়ালি আমি লিখেছি, আমার লেখা। আচ্ছা শুট করেছি, বাট কমপ্লিট কম্পোজিশনটা তো ব্যান্ড ওকে একসাথে করছে। সো গানটা নিয়ে আমরা এখন আন্ডার কনস্ট্রাকশন অ্যাকচুয়ালি। গানটা নিয়ে এখনো কাজ করছি, অনেক সহ বা সবাই মিলে একসাথে কাজ করছিলাম। তো গানটা কনসেপ্ট অ্যাকচুয়ালি, লিরিক্সটা অ্যাকচুয়ালি আমরা দেখা যায় যে আমাদের মধ্যরাতটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের লাইফটা অনেক ম্যাটেরিয়ালিস্টিক সবারই। সো দেখা যায় যে সবার লাইফটা কিন্তু খুব যান্ত্রিক একটা জীবন, কিন্তু বা ট্রাফিক থাকে অনেক বেশি আমাদের লাইফে, বাট মধ্যরাতে কিন্তু ওই জিনিসটা থাকে না। মধ্যরাতে কিন্তু সাউন্ড কম থাকে, শব্দহীন থাকে যান্ত্রিক জীবন, এবং রাস্তাগুলো ফাঁকা থাকে এবং মানুষ থাকে না রাস্তা। বাট দেখা যায় একটা শূন্যতা, একটা শূন্য একটা টাইম কাজ করে। সো ওই সময় কিন্তু মানুষ অনেক কিছু ভাবে বা মানুষকে অনেক কিছু ভাবায়। সো ওইভাবেই কিন্তু গানটা কনসেপ্টটা আসে আর কি। সো গানটা এখনো কাজ করছি, জানি না কতটুকু আমরা চেষ্টা করছি গানটা শেষ করার জন্য, বাট ভাবলাম যে আজকে গানটা শুনাই, যারা যারা তো অনেক রাতে হয়তো বা বিভিন্ন জায়গা থেকে হ্যাঁ, দেখছে, এই আর কি। থ্যাঙ্কস আমাদের সাথে গানটা, নতুন একটা গান, আনরিলিজ একটা সং শেয়ার করার জন্য। থ্যাংক ইউ। ওকে, আপনাদের নেক্সট মানে আপকামিং প্রজেক্ট বা অ্যালবামের ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম। আপনারা কি সলো রিলিজ করবেন নাকি একবারে অ্যালবামের দিকে যাবেন? আমার মনে হয় এটা অনেক বললে ভালো হয়। অনেক বলো, সমস্যা নেই, অনেক। আসলে প্ল্যানটা হচ্ছে অ্যালবামটাই মেইনলি আর কি, বাট ডিপেন্ড করে এখন। যদি আমরা মনে করি যে একটা গান পুরোপুরি রেডি হয়ে গেছে এন্ড আমরা একটা মিউজিক ভিডিও আকারেও যদি আমরা দিতে পারি, মানে রেসপন্সটার উপর আসলে ডিপেন্ড করে। বাট আমরা চাচ্ছি আসলে অ্যাকচুয়ালি অ্যালবামটাই দিতে, বিকজ অনেক অপেক্ষা হয়েছে এবং আমরা অনেকগুলো গান কম্পোজ করে রেখেছি। সো একবারে অ্যালবামটা নিয়ে আমরা এখন আসতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা আচ্ছা অ্যাকচুয়ালি পুরোপুরি ডিসাইডেড না এখন, মানে ব্যান্ডের সাথে আসলে এটা আমাদের ডিসিশনটা নেওয়া লাগবে আর কি, যে আমরা কি করব নেক্সট আর কি। হয়তো অ্যালবাম বা হয়তো একটা সিঙ্গেল রিলিজ, এটাই আর কি। আর সিঙ্গেল রিলিজ করলে অবভিয়াসলি একটা মিউজিক ভিডিও দিয়ে করতে হবে এবং প্রপার ভাবে একটা ভালো মিউজিক ভিডিও। সো এখানে অনেক আসলে ব্যাপার আছে। সো এটা আর কি, দেখা যাক কি হয়। না, ওকে। সবচেয়ে সবুজের সবচেয়ে বড় কথা হলো যে আসলে, হ্যাঁ, সবচেয়ে বড় কথা হলো আসলে আমাদের বেসিক্যালি অনি আমাদের আমাদের ফাইন তো বলেছে আসলে ব্যান্ডে অনেক আপস এন্ড ডাউন হয়েছে, ভাঙা গড়া অনেক কিছু। তারপরে যখন অনিকে আমরা পেয়েছি, অনি পরে সফল আসছে, এরকম চলছে। এবং আমাদের সবচেয়ে সামিউল আসছে আমাদের সাথে, ও খুব অ্যাক্টিভ। এবং অনিক যে আজকে নাই, আমাদের বেজিস্ট অনিক রাতুল। তো ও আসার পরে যেটা হয় যে আসলে পুরো ব্যান্ডটা আমাদের মানে গানগুলা অগোছালো ছিল, সবকিছুই এখন আমাদের আসলে অলমোস্ট গোছানো। আমাদের একটা অ্যালবামের জন্য আসলে যে কটা গান দরকার, গানের কম্পোজিশন দরকার, অলমোস্ট গোছানো। বাট আসলে পেন্ডামিক সিচুয়েশনের জন্যই আসলে আমরা আমাদের ফ্যানদের কাছে অনেক সময়, অনেকে আমাদের অনেক শোজে কিংবা আমাদেরকে পার্সোনালি অনেকেই কবে বেরোবে, কবে অ্যালবাম, আমরা খালি কমিটমেন্ট 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 করেই যাই। বাট আসলে এই সিচুয়েশনের জন্যই আমাদের হয়ে ওঠে। এই সিচুয়েশন না হলে হয়তো বা এতদিন অ্যালবাম বের হয়ে যেত। এখন এটাও ডিপেন্ড করছে, অনেক যেটা বললো, এটাও ডিপেন্ড করছে আসলে নেক্সট সামনে সিচুয়েশন জন্য, ফিউচার সিচুয়েশনটার জন্য, যে সামনে কি সিচুয়েশন, কি দিন আসছে, সেটার উপরে আসলে ডিপেন্ড করছে যে আমরা সিঙ্গেল একটা কোনো কিছুতে যাব কিংবা অ্যালবামে যাবো। বাট অনেক আমাদের সবারই ইচ্ছা আসলে অ্যালবামে যাওয়ার। এগুলো ব্যাপারটা আসলে ওয়াও, জোস। আসলে প্যান্ডেমিকের সিচুয়েশনটার কারণে আসলে খুব আনপ্রেডিক্টেবল হয়ে যাচ্ছে আসলে ডিসিশন গুলো নেওয়াটা, যে সামনে আসলে কিরকম কি সিচুয়েশন থাকবে রাইট। বা কি হয় আসলে ওটার উপর ডিপেন্ড করে সবকিছু আর কি। দেখা যাক এখন আসলে কি হয় আর কি। এখনকার মানে আমাদের যে সিনারিও, বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির যে সিনারিওটা, সেখানে যেটা হচ্ছে যে সিডি বিক্রি তো বন্ধ মোটামুটি, সিডি বিক্রি হয় না। সো দ্যাটস ওয়াই আসলে প্রোডাকশন হাউস যারা প্রোডাকশন করে, প্রডিউস করে, তারাও আসলে অ্যালবামের প্রতি আগের মতো আর সেই ইন্টারেস্টটা নাই অ্যালবামগুলো রিলিজ করার। কারণ ব্যবসায়িক যে চিন্তাধারাটা ছিল, হ্যাঁ, ওইখানে অনেক ভাটা পড়েছে। আই থিঙ্ক আমার 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 মানে দেখা মতো। সো যার কারণে যেটা হয় যে এখন সবাই আসলে সিঙ্গেলের দিকেই ঝুঁকছে বেশি। লাইক সিঙ্গেল একটা মিউজিক ভিডিও
করে একটা গান সিঙ্গেল সিঙ্গেল করে দেওয়া, সেই ক্ষেত্রে সেখানে একটা অ্যালবাম বের করা কিন্তু অনেক বড় একটা আহ, আহ, মানে পদক্ষেপ বলা চলে। মানে অ্যালবাম বের করার যে সাহসটা আহ, আহ, সেটা হচ্ছে অনেক বড় একটা ইয়ে। তো সেই যে ব্যাপারটা আপনারা, আমি যে বলতে চাচ্ছিলাম যে আপনারা আসলে ওই অ্যাটেম্পটা নিচ্ছেন, এটাই আমার কাছে অনেক ভালো লাগছে যে এই সময় এসে আসলে অ্যালবামের কথাটা শোনা যায় না, সবাই সিঙ্গেলের উপরে যেখানে ডিপেন্ডেন্ট। তো I think, না, অ্যাকচুয়ালি কি অ্যালবামটা একটা ইটস লাইক এ ফেস অফ এ ব্যান্ড, ইটস লাইক এ সার্টিফিকেট। হ্যাঁ এইটা হচ্ছে একটা একটা ব্যান্ডের একটা সার্টিফিকেট। আপনি আপনি হয়তো বা না, সিঙ্গেলস কিন্তু বর্তমান ট্রেন্ড বলতে পারেন, যে বর্তমান সময় কিন্তু মিউজিক ভিডিওর কনসেপ্টটা অনেক বেশি এখন আসাতে মানে সিঙ্গেলস এর বিষয়টা কিন্তু আসছে। বিকজ আমরা তো এটা চিন্তা করি না যে একটা অ্যালবাম বের করবো, সাথে প্রত্যেকটা গানে মিউজিক ভিডিও বের হবে একসাথে, এটা কিন্তু কেউ চিন্তা সহজে কেউ করে না। বাট যখন মিউজিক ভিডিও কথাটা আসে, তখন কিন্তু চিন্তা ভাবনাটা আসে, হ্যাঁ তাহলে একটা সিঙ্গেলস করি, সিঙ্গেলস এর সাথে হয়তো মিউজিক ভিডিও করি, দ্যাটস কমপ্লিটলি ফাইন, মানে সেটা করলে কোনো সমস্যা নাই। বাট একটা জিনিস কি, যেহেতু ইট উইল বি আওয়ার ফার্স্ট অ্যালবাম, উই আর থিঙ্কিং অ্যাবাউট ইট, ফার্স্ট অ্যালবামটা ইজ লাইক মানে ফার্স্ট অ্যালবামটার জন্য আমরা ভাবে চিন্তা করছি, হ্যাঁ যে অ্যালবামটা নিয়ে চিন্তা করছি যে অ্যালবামটা করি। বাট এর পাশাপাশি যদি আমরা অ্যালবামের রিলিজ দেওয়ার আগে যদি কোনো সিঙ্গেলস রিলিজ করতে, সেটা হতে করতে পারি, সেটার থ্রুতে হয়তো বা অ্যালবামটা হয়তো বা আসতে পারে। দ্যাটস ফাইন। বাট তারপরেও আমার কাছে মনে হয় যে আমরা আশাবাদী, মানে প্যান্ডামিকটা আমাদেরকে অনেকটাই, সবাইকে, শুধুমাত্র আমাদেরকে না, সবাইকে কিন্তু অনেকটাই পিছনে নিয়ে গিয়েছে। সো অনেক বেশি পিছনে নিয়ে গেছে। সো সেখান থেকে আবার সবকিছু গিয়ার আপ করে আবার নিয়ে আসা, ইটস নট দ্যাট মানে ইজি, বাট ইটস নট ইম্পসিবল। সত্যি সত্যি কথা বলতে যে আহ, এত এত প্রেশারের মধ্যেও সবাই, কেউ কিন্তু মানে মনোবল কিন্তু কারো ভাঙেনি, এবং সবাই কিন্তু এখনো কন্টিনিউ করছে, বা সে ড্রাইভটা আছে। যদিও আমাদের লাইফের সবার রিয়েলিটি সবার একরকম না, এক একজনের এক একটা রিয়েলিটি থাকে লাইফের, সেটাকে ওভারকাম করে যখন করতে যাই, তখন কিন্তু একটু সময় লাগবেই। বাট তারপরেও আশাবাদী, মানুষ আশা নিতে বেঁচে থাকে, ঠিক না? এই তো। ডেফিনেটলি ডেফিনেটলি। এমনিতে সামনে অ্যালবামে কয়টা গান থাকছে আপনাদের, মানে কিভাবে কি এটা রেডি? এক একজন এক এক কথা বলতে পারে। আমি বলতে পারে 10টা, অনি ডিপেন্ডস, বলতে পারে, ডিপেন্ডস। না 8টা, অনেক যদি থাকতো, অনেক একদিন বলতেছে 16টা 17টা গান রাখি, সমস্যা নাই, ঠিক আছে। না না, সত্য সত্য কথা হলো সবুজ ভাই, ডিপেন্ডস অন সিচুয়েশন। রাইট। আচ্ছা আচ্ছা। মানে এটা হচ্ছে এখন কিছু বলার নেই। তবে অবশ্য মানে অ্যালবাম আমাদের কানেক্টেড, আসলে সবচেয়ে বড় কথা হলো যে একটা ব্যান্ড 2012 সাল থেকে আছে, এবং মোটামুটি টুকটাক সবাই এখন চিনে অনেকের সাথে। তো আসলে কানেক্টেড এখন মানে অ্যাজ এ ম্যানেজার পয়েন্ট অফ ভিউ, কানেক্টেড এখন একটা অ্যালবাম ডিমান্ড করে। কানেক্টেড এর ব্যান্ড মেম্বার যারা আছে তাদের কাছে অ্যালবাম বের করতে হবেই। এটা আসলে সিচুয়েশন, তাদেরও সিচুয়েশন ডিমান্ড, ফ্যানদের সব জায়গা থেকে। তো এটাই করতে হবে, আর কিছু সবচেয়ে বড় করার নেই। কথা হচ্ছে যে প্রত্যেকটা মেম্বার যারা, তাদের লাইফেও কিন্তু এটা ফার্স্ট অ্যালবাম হবে। মানে স্টক রাইট। নাই যে মানে একজন মেম্বার মানে অন্য কোনো ব্যান্ডের সাথে অনেকদিন কাজ করে অ্যালবাম বের করে ফেলছে, সে কিন্তু সে ফিল্ডটা, বাট সবারই কিন্তু ফার্স্ট অ্যালবাম হবে, রাইট? তো সবাই কিন্তু এই জন্য এক্সাইটেড বেশি। সো ডেফিনেটলি এটার, হ্যাঁ এটার একটা সো ইমেজটাই অন্যরকম, ফিলিংসটাই অন্যরকম। আমরা কিন্তু ব্যাক ইন ডেজ চিন্তা করতে গেলে, যে আগের সময় যেরকম অ্যালবাম গুলা বের হতো, অ্যালবামে যে কাভার গুলা থাকতো, আমার মনে আছে যে কাভার গুলা বের করে আমরা পড়তাম, যে লিরিক্স গুলা পড়তাম, বা ব্যান্ডের কিন্তু কিছু স্পেশাল থ্যাঙ্কস থাকতো, যে কারা থ্রু আউট দ্য অ্যালবাম হেল্প করেছে, হেল্পিং হ্যান্ড হ্যাঁ গুলো কিন্তু নাম থাকতো, যে এই পার্সনরা হেল্প করেছে, বা এই লিরিক্সটা ও লিখছে, বা এই গানটা সুরও করছে, বা ব্যান্ডের এই পার্সনটা করছে, বা মানে অনেক আমরা প্রত্যেকটা গানের, ইভেন ব্যান্ডের তাদের সবকিছু ডিটেলস পেতাম একটা অ্যালবামের কাগজের ভিতরে, এবং যে এবং cover কোন দেওয়ার জন্য। মানে ডিটেলস বলতে কোথায় স্টুডিওতে রেকর্ড করছে, বা ভিতরে অ্যালবাম আর্ট থাকতো, মানে দ্যাট ওয়াজ রিয়েলি ডিফারেন্ট। মানে ইট ওয়াজ নট জাস্ট এন অ্যালবাম, ইটস লাইক এ প্যাকেজ, মানে সবকিছু থাকতো ওখানে। সো মানে ওই জিনিসটা কিন্তু এখন ফিলটা নেই, বিকজ আমরা অনেক বেশি ডিজিটালাইজ হয়ে গিয়েছি, বাট আমাদের মধ্যে মনে হয় ইমোশনাল জায়গাটা অনেক কমে গেছে। কারণ এখন ডেফিনেট। কিন্তু মানুষ কিন্তু ওই অ্যাপস এর মাধ্যমে গান শোনাটা খুবই সহজ, সবাই কিন্তু অ্যাপস এর মাধ্যমে গান শুনে। বাট তারপরেও কিন্তু ওই যে আপনার যে একটা অ্যালবাম হাতে পাওয়া, বা ওটা দেখা, নতুন একটা অ্যালবাম খোলা, ওই জিনিসটা কিন্তু ফিলটা কিন্তু এখন আর নাই। বাট তারপরেও আমি মনে করি যে মানে আহ, আমাদেরকে ঝুঁকতে হবে আস্তে আস্তে, যেতে অ্যাপসে চলে গেছে সবকিছু, অ্যাপস এর মাধ্যমে বা ইউটিউবে বা
ভিউয়ার্স যারা দেখছে বা মানুষ এখন গান শোনার থেকে অথবা মানুষ দেখতে পছন্দ করে গান বেশি এখন। সো ওইখান থেকে চিন্তা করলে হ্যাঁ, দ্যাটস ওকে, কোনো সমস্যা নেই। মানুষ শুনবেই বা দেখতে চায় গান, তো সেখান থেকে আসতেই পারে। তারপরেও আমাদের চেষ্টা করছি যতটুকু করা যায়। বাট বাংলাদেশে যারা সিনিয়র ব্যান্ড, মানে আমি একটা কথা বলতে চাই, সিনিয়র ব্যান্ড যারা যারা আছেন তারাও কিন্তু মানে শুধুমাত্র আমরা না, সবাই কিন্তু একটা মানে রিসেন্ট কারণে সবাই স্টাক হয়ে গেছে একটু হইলো, বাট তারপরে সবাই কিন্তু ওভারকাম করছে এবং করতে হবেই, বিকজ মানুষকে তো লাইফে মানে এগিয়ে যেতে হবে, রাইট? তাই তো। ডেফিনেটলি। আমাদের সাথে যারা আছেন কমেন্টস করছেন, হ্যাঁ, জোবায়ের হোসেন একজন লিখেছেন, ভাই একটা রিকোয়েস্ট ছিল একটা হুম। সঙ্গে। আমি জানি না উনি কোন গানটা রিকোয়েস্ট করছেন, আপনি প্লিজ লিখলে আমরা বুঝতে পারবো। আর হুম, হুম। ইশফাকুল ইসলাম উনি কমেন্টস করেছেন, গো অন মাই ব্রাদার্স, দ্য ওয়ার্ল্ড ও উইল কানেক্ট উইথ। আচ্ছা, ইশফাকের বিষয়ে একটু বলতে হয়। বেসিক্যালি ইশফাক হলো আমাদের মানে কানেক্টেডের আসলে ফার্স্ট ম্যানেজার ছিল। আমরা ওকে বলতাম আমাদের ওভারসিজ ম্যানেজার। সো ওই ও আসলে ইউএসএ আমাকে থাকে। কানেক্টেডে, হ্যাঁ ইউএসএ থাকে। ও আসলে আমাকে কানেক্টেডের সাথে যোগাযোগ করা দেয় ইশফাক। যদিও ওর পারিবারিক এখন বেশ কিছু ব্যস্ততা ওড়িশার কারণে এখন কানেক্টেডের সাথে আপাতত নেই। হ্যাঁ, বাট আসলে ইশফাকের মাধ্যমে এখানে পরিচয়। এবং ইশফাক হলো আমাদের যদি ওয়েল উইশার বলতে হয় কানেক্টেডের মানে নাম্বার 1 ওয়েল উইশার। তো ইশফাককে সবসময় থ্যাঙ্কস। ইশফাক আমাদের সবসময় সবকিছু ফলো, আমাদের মানে ওয়েল উইশার মানে এই তো নাম্বার 1 ওয়েল উইশার না, কানেক্টেডের। সবসময় ইশফাককে আমরা সবসময় মানে পাশে পেয়েছি এবং ব্যান্ডের সাথে অনেকদিন ধরে কাজ করেছে, মানে ইজ এ বিগ ওয়েল উইশার অফ আস। সো সবসময় ও আমাদের জন্য, আমাদের শো গুলাতে বা এত দূরে থাকে, অনেক অনেক মানে দূরে থাকে বা ইউএসএ অনেক দূরে বাংলাদেশ থেকে। সো তারপরেও কিন্তু সে রেগুলার যোগাযোগ রাখার চেষ্টা করে বা ব্যান্ডের খবর রাখে। তো থ্যাঙ্কস টু ইশফাক যে আমাদের জন্য অনেক কাজ করেছে এক সময়, এখনো তাই যখন সুযোগ পায় চেষ্টা করে। এই তো। জুবায়ের হোসেন ভাই আবার এলো যে সন্ধ্যা, এই গানটা শুনতে চেয়েছে তোমার কাছে। আচ্ছা, অনেক শোনাবা। এটা তো মনে হয় অনি ভালো পারে। আচ্ছা, আমাদের শুনেছি আমরা অনি কিন্তু খুব ভালো গান গায়। অনি, আচ্ছা আচ্ছা, তুমি এই গানটা মাঝখানে মনে হয় কভার করছিলা। তাহলে আমরা এই গানটা না না, এটা করি নাই অনেক ভাই। এটা আচ্ছা কোনটা আচ্ছা আচ্ছা, করছিলে ভাইয়া? অনি অনি তাহলে একটা শোনাও নাকি? অনেক অনি শোনাবা। একটা গান হ্যাঁ, শোনাও। হ্যাঁ, অনেক একটা গান আমরা শোনাও ওই যে আজকে। ইয়াটা না, আমি গিটার মিউট করে বাজাতে রাখি, শোনাতে ওই যে পারি আজকে গানটা। না না, গিটার বাজালে ফাইন, গান গেলে দুইটা একসাথে হবে না ভাই। তুমি ওই একটা গান শোনাও, তুমি সুন্দর গান গাও ভাই। ওটার জন্য মেবি বাংলাদেশে 5G লাগবে, রাইট? 5G হলে তখন হতো, 5G তেও হবে না, নাকি? ওটার জন্য আচ্ছা অন্য কোনো জি লাগবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অনেক অনি, একটা করো আজকে, আজকে করো, অনি আজকে একটা কোনো গান সমস্যা শুনি। নাই। ওকে, আমরা অনেক আমি কাছ থেকে একটা গান প্র্যাকটিস শুনি। করে আসছি তো, মানে আচ্ছা আচ্ছা আমি জাস্ট আমাদের গানেরই একটা জাস্ট টিউন বাজাতে পারি। হ্যাঁ, এখন মানে আসলে টায়ার্ড আচ্ছা লাগছে। আচ্ছা আচ্ছা, করো করো করো, সমস্যা নেই, যেটা ভালো মনে করো। ঠিক আছে, জাস্ট একদম একটা নর্মাল টিউন আর কি। হ্যাঁ, হুম হুম, ওকে। এটা আমাদের একটা আনরিলিজ ট্র্যাকেরই একটা জাস্ট কর্ডের প্রোগ্রেশন আর কি। তো আচ্ছা আচ্ছা, এটা ফাহিম আর কি, ফাহিম এই গানটা ভালো জাস্টিস করতে পারে আর কি।
ওকে ফাইন, আমরা ফাহিম ভাইয়ের কাছ থেকে একটা গান শুনে আসি। আচ্ছা, আমি আরেকটা গান করতেছি, আমাদের আরেকটা ওন ট্র্যাক। গানটার নাম হচ্ছে অনুভব। এই গানটা আমি জানি না, আমি অত রেগুলার প্লে করা হয় না গিটার, বাট যেহেতু যতটুকু পারবো অনি অনি আমাকে ক্ষমা করে দিলেই হয় আর কি। যাই হোক, কয়েকটা লাইন, কিছু লাইন কিছু 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 লাইন করবো আর কি। গানটা ইটস অ্যাবাউট মানে একদম মানে ভালোবাসার গান, ওই ধরনেরই গান আর কি। সো মানে একদমই প্রথম কাউকে পছন্দ করে ফেলা, একদম ফার্স্ট লাভের ফার্স্ট একটা কথা আছে না, সো ওখান থেকে গানটা মানে ওই আচ্ছা, ধরনের একটা গান আর কি। সো দিস সং ইজ ফর অল দ্য কাপলস যারা অ্যাকচুয়ালি আছে। গানের নাম হচ্ছে অনুভব। সো কিছু লাইন করে আর কি। ওকে ফাইন। ভেবেছি তোমায় নিয়ে হাঁটব জীবনে পথে, দেখেছি স্বপ্নে আমি তুমি আমি একসাথে, চলো হারিয়ে যাই একসাথে আলো সন্ধানে, চলো হারিয়ে যাই একসাথে বাধা পেরিয়ে, চলো হারিয়ে যাই একসাথে নতুন ভুবনে, যেথা তুমি আমার স্বপনে, এঁকেছি মুহূর্ত কিছু তোমার আমার একা, পেয়েছি কিছু সুর কিছু সুখ তোমার আমার, চলো হারিয়ে যাই একসাথে আলো সন্ধানে, চলো হারিয়ে যাই একসাথে বাধা পেরিয়ে, চলো হারিয়ে যাই একসাথে নতুন ভুবনে, যেথা তুমি আমার স্বপনে। থ্যাংক ইউ সো মাচ আমাদের মাঝে আরেকটা গান শোনানোর জন্য, বাট আনফরচুনেটলি আমরা শুভ ভাইকে হারিয়ে ফেলেছি। শুভ আবার আসবে। বাই দ্য ওয়ে, ফাহিম ভাই, আপনাদের ফার্স্ট লাইন আপের ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম। প্রথম ব্যান্ড, প্রথম লাইন আপ। প্রথম লাইন আপ নিয়ে প্রথম লাইন আপের কথা বলতে হয় যে ফার্স্ট লাইন আপে ছিল জুভেন চাকমা ছিল, দেন আজান মোস্তফা, দেন এহসানুল হক ছিল এবং রাহি। সবাই আমরা সবাই সেম ইউনিভার্সিটির স্টুডেন্টই ছিলাম তখন। আচ্ছা, নর্থ সাউথ ইউনিভার্সিটি ছিলাম। তো অ্যাকচুয়ালি প্রথম লাইন আপে অনেক কাজ করা হয়েছিল, বাট টাইম টু টাইম দেখা গেছে যে সবারই প্রায়োরিটিস চেঞ্জ হয়েছে, কেউ হয়তো লাইফে ব্যস্ত হয়ে গিয়েছে, বা কমিটমেন্টের জায়গাটা সবসময় একরকম ছিল না, বা মিউজিক্যাল ডিফারেন্সেসও ছিল অনেক কিছু। বাট সবকিছু মিলে দেখা গেছে যে একটা জিনিসই সবসময় মাথায় ছিল যে মানে মানুষ শো মাস্ট গো অন, একটা কথা আছে বাংলাদেশে বা সারা পৃথিবীতে, কথাটা মানে ব্যান্ড মিউজিক একটা কথা আছে, শো মাস্ট গো অন। সো আমরা অবশ্যই মানে ওই জিনিসটা সবসময় মাথায় ছিল। সো মানে ওটা ওটা কন্টিনিউ করে মিউজিকটা এখনো করে যাচ্ছি। বাট সত্যি কথা, রিয়েলি ও টু দা ফার্স্ট লাইন আপ যারা ছিল, যারা স্টার্ট করেছিল, তাদেরকে অনেক থ্যাঙ্কস। তারা অ্যাকচুয়ালি শুরুটা করেছিল।
তো তাদেরকে অনেক থ্যাঙ্কস, তারা অ্যাকচুয়ালি শুরুটা ব্যান্ডকে স্টার্ট করেছিল, অথবা সময় পরিক্রমায় তারা সবাই থাকতে পারেনি বা কমিটমেন্ট বা যোগাযোগ হয় সবসময়, মোটামুটি যোগাযোগ হয়, এবং ওয়েল উইশার হিসেবে এখনো আছে এবং সবসময় ব্যান্ডের জন্য গুড সাজেশনস গুলো দেয়। বাট ফার্স্ট লাইনআপে যে গানগুলো ছিল, প্রেরণা যেমন ফার্স্ট লাইনআপে ছিল, ফার্স্ট লাইনআপ নিয়ে কাজ করেছিলাম যখন, গতি আমাদের রিসেন্ট লাইনআপের সাথে ইনভলভ ছিল কিছুটা। দেন নতুন যে শূন্যতা, যেটা অনেক কাজ একটু আগে বাজিয়েছে গানটা, শুনলাম শূন্যতা, তো সেটা একদমই নতুন লাইনআপের এবং অনুভব অনেক কম্পোজিশন করা, যে গানটা মাত্র করেছি। সো আরো অনেকগুলো গান আছে আমাদের, সো যেগুলো আমাদের মোটামুটি ইউটিউবে যারা আমাদের সাথে আছেন বা তারা আমাদের চ্যানেলে গিয়ে আমাদের আনরিলিজ ট্র্যাক গুলা, কিছু লাইভ শোজ বা কিছু শুনতে পারবেন। সো আপনারা যারা যারা আছেন তারা শুনতে পারবেন, দেশে বা দেশের বাইরে। সো এবং আমাদের আরো কিছু প্ল্যানস আছে সামনে আমাদের ফ্যানদের জন্য বা আমাদের যারা ভিউয়ার্স আছেন। আচ্ছা, একটু আগে একজন কমেন্ট করেছিল মুনতাসির নাসির ভাই, উনি সুদূর কানাডা থেকে অ্যাকচুয়ালি কমেন্ট করেছে। He's actually a very well wisher and he's also a very good musician. উনি he's actually organizer in Canada in Windsor. উনি ওখানে বাংলাদেশি কমিউনিটি নিয়ে অনেক কাজ করেন। আচ্ছা আচ্ছা। সো থ্যাংক ইউ, অনেকদিন পর ওনার সাথে কথা হচ্ছে আপনাদের শোর মাধ্যমে অ্যাকচুয়ালি। এই তো, থ্যাংক ইউ ভাইয়া। মুনতাসির নাসির ভাইকে আমাদের ব্যান্ড মিউজিক লাভার্স পেজের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ আমাদের সাথে লাইভটা দেখার জন্য। আমাদের সাথেই থাকবেন। আহ, আচ্ছা, আপনাদের একটা ফ্যান অনেকগুলো কমেন্টস করছে, মোহাম্মদ ফাইসাল। ভাইয়া, আমি আপনাদের অনেক বড় ফ্যান। আমার একটা রিকোয়েস্ট, একটা সং ওহে কি করিলে পাহিব তোমারে। ভাই, এটা কার গান? আমি অ্যাকচুয়ালি জানি না। এটা আসলে এটা একটা রবীন্দ্রসঙ্গীত হতে পারে, আই গেস। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, উনি কয়েকটা গানের রিকোয়েস্ট করছিল। আমি মাঝে 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 দেখা পাই, চিরদিন কেন পাই না। রাইট রাইট রাইট, এটা একটা রবীন্দ্রসঙ্গীত এই আর কি, বাট গানটা জোস, গানটা খুব দারুণ। ফাহিম ভাই কি রবীন্দ্রসঙ্গীত গান মানে আমি গাই না, বাট আমি কিন্তু শুনি, অনেক শুনি। আচ্ছা আচ্ছা, বাট গাই মাঝে মধ্যে গুনগুন করে গাই। না, রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে, গাইতেও ভালো লাগে মাঝে মধ্যে, এই আর কি। না, রবীন্দ্রসঙ্গীত মানে মনে হয় যে একটা শান্তির একটা প্রতীক না? যখন মন অস্থির হয়ে থাকবে বা যখন অনেক অস্থিরতায় থাকবেন, একটা রবীন্দ্রসঙ্গীত শুনবেন, দেখবেন সব ঠান্ডা। আমি কিন্তু যে কলকাতার যে শ্রীকান্ত আচার্য, তার কিন্তু অনেক বড় ফ্যান। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগে। এবং আরেকজন আর্টিস্ট আছে যিনি হচ্ছে আমাকে নতুন করে আমাদের মানে রবীন্দ্রসঙ্গীতটাকে ইন্ট্রোডিউস করেছিল, ছিল শাহানা বাজপাই। শি হ্যাড এ ওয়ান্ডারফুল রবীন্দ্রসঙ্গীত অ্যালবাম বেশ আগে, প্রায় 8-9 বছর আগে মনে একটা অ্যালবাম বের করছিল। এবং অ্যাকচুয়ালি ওই অ্যালবামটার কারণে আমাদের জেনারেশনটা কিন্তু রবীন্দ্রসঙ্গীতকে আবার নতুন করে ডিফাইন করেছে উনি, অ্যাকচুয়ালি থ্রু হার সিঙ্গিং বা কম্পোজিশন। অ্যালবামটিতে আই গেস শায়ান চৌধুরী, অর্ণব দাও, হি ওয়াজ ওয়ান অফ দ্য প্রডিউসার অফ দ্য অ্যালবাম অ্যাকচুয়ালি। ওই অ্যালবামটার কারণে দেখা গেছে নতুন করে আমরা রবীন্দ্রসঙ্গীতকে শুনেছি, ভালো লেগেছে। তো থ্যাঙ্কস টু হার, যে বাট অনেক রিচ মিউজিক, সত্যি কথা। বাট আমাদের বাংলাদেশেও কিন্তু আপনার যারা ফোক আর্টিস্টরা যারা আছে, শাহ আব্দুল করিম বা লালনের যে মিউজিক গুলা, লালন যে মিউজিক গুলা, বা অনেক বাংলাদেশের বিভিন্ন রকম বিভিন্ন এলাকায় যারা আর্টিস্টরা আছেন, সবাই কিন্তু ফ্রন্টে আসতে পারে না, বাট বিভিন্ন বিভিন্ন জায়গায় অনেক ভালো ভালো বাংলাদেশের আর্টিস্টরা আছেন। তো তারা কিন্তু অনেক গান করেছেন, দিয়েছেন বাংলাদেশের মানুষদের জন্য। সো আমার একটা ঘটনা মনে আছে, আমি একদিন একটা সিএনজি তে, ঢাকায় আর কি, সিএনজি তে মানে গিয়ে এক জায়গায় যাচ্ছিলাম, তো একজন সিএনজি ড্রাইভার সামহাউ সে তার গাড়ির সামনে একটা স্পিকারের মতো সামথিং রেখেছিল, তো সেখানে কিছু গান সে প্লে করছিল। তো আমি এই ধরনের গান কখনো শুনি নাই বাংলাদেশের। আমি জিজ্ঞাসা করলাম যে ভাইয়া, এটা এটা কোন জায়গার গান, তো তো বাংলাদেশে কোন প্রান্তের গান? তখন বলছে যে এটা হলো যে মিঠাপুকুর যেমন একটা জায়গা আছে বাংলাদেশে, এটা মেবি নর্থ বেঙ্গলের দিকে, সেখানকার একটা গোষ্ঠীর গান। আচ্ছা আচ্ছা, তাই বলছে আপনি কিভাবে পেলেন? উনি বলছে আমি তো ওখানকারই, সো আমি ওখান থেকে গানটা কালেক্ট করছি, আমি শুনি মাঝে মধ্যে। আচ্ছা। তাই আমি চিন্তা করলাম যে আসলে বাংলাদেশে অনেক জায়গায় এখনো অনেক গান কিন্তু আনএক্সপ্লোর হয়ে আছে, এগুলোকে এক্সপ্লোর করা উচিত। মানে যদি সেভাবে আর্কাইভ গুলা থাকতো খুব ভালো হতো।
এই আর কি। সো ডেফিনেটলি আসলে আমাদের আর্কাইভের এবং এগুলা ইয়ে করার আসলে অনেক অভাব আমাদের দেশে। এটা খুব জরুরি, এটা খুব জরুরি। হ্যাঁ, এটা অনেক জরুরি একটা ব্যাপার। হ্যাঁ। এগুলার জন্য অ্যাকচুয়ালি আমাদের দেশে ওইরকম ভাবে কোনো ইয়ে ডিপার্টমেন্ট আই থিঙ্ক মানে ওইভাবে কার্যক্রম নাই যে এগুলাকে আর্কাইভ করার জন্য। কারণ বাংলাদেশে ছড়াছিটা কিন্তু অনেক প্রতিভাবান, অনেক জায়গায় অনেক কিছু আছে। তো এরা মানে আমরা পাচ্ছি না। তো আসলে কেউ না কেউ আগায় আসে কারোর জন্য। তো না, সবাই আসতে তো হবে, অবশ্যই আসতে হবে। সবারই উচিত আর কি ইয়ে করার। বাই দ্য ওয়ে, আমি আপনাদের কাছ থেকে কিছু মজার কিছু অভিজ্ঞতা বা স্মৃতি এগুলা শুনতে চাই। তার আগে কি আমরা আরেকটা গান শুনে নিব? বা আমরা আচ্ছা কথা শুনি, তারপর আমরা পরে গান শুনি ইচ্ছা। মানে শেষের দিকে গান শুনতে শুনতেও বিদায় নিতে পারি। হ্যাঁ আমরা হ্যাঁ হ্যাঁ, সেটা শেষের করলেই দিকে ভালো হয়। হ্যাঁ। আমার মনে হয় মজার স্মৃতি কিছু অনি বলবা, কিছু ঘটনা বলবা। মজার স্মৃতি বলতে গেলে কি মজা না, এটা অ্যাকচুয়ালি হ্যাঁ কমন একটা মজা, সেটা হচ্ছে যে প্র্যাকটিস প্যাডের কিছু মজা। মানে দেখা যায় যে আমরা প্র্যাকটিস প্যাডে এসে বসে আছি, তো দেখা যায় যে সফল যে আমাদের গিটারিস্ট, ওর বাসা হচ্ছে একদম প্র্যাকটিস প্যাডের সাথে। আমরা এসে ঘন্টাখানেক আগে আমি আর ফাইন বিশেষ করে আর কি এসে প্র্যাকটিস প্যাডে বসে থাকি। তো সকলকে ফোন দিই, সকল কোথায় তুমি? এই তো ভাই আসতেছি। তো আসতেছি বলার পরে তারপরে ঘন্টাখানেক তো মানে মিনিমাম টাইম চলে যাবে না? তারপরে সবাই বলে, এই তো ভাইয়া এই যে আসতেছি। মানে এটা হচ্ছে আমাদের কমন একটা মানে ফানি ব্যাপার থাকে কনস্ট্যান্ট প্র্যাকটিস প্যাডে। আর শোতে সবচেয়ে মজা করে বলতে গেলে এখন রিসেন্টলি আমাদের অনেক ভাই, মানে সে অনেক বেশি মানে মজা করতে পারে। বিশেষ করে তারপরে হচ্ছে শুভ ভাই থাকলে তো কোনো কথাই নাই, মানে বোনাস পুরা। আর অন স্টেজ আমরা ইদানিং এখন মোটামুটি বলা চলে যে একটু মানে মজা করা স্টার্ট করছি। যেমন ফাইন আমার সাথে এসে মাঝে মধ্যে একটু মানে এদিকে ওদিকে মানে ইয়া করে ইন্টারঅ্যাক্ট করে মজা করে। তারপরে যেমন আমি অনেকের সাথে ইন্টারঅ্যাক্ট করি, আর স্যামুয়েলের সাথে মাঝে মধ্যে হচ্ছে চোখে চোখে কিছু ইন্টারাকশন হয়। তো এগুলো আসলে অনেক বেশি মিস করতেছি সত্যি কথা যেটা আর কি। মানে মনে হচ্ছে যে মানে কবে এই দিনগুলো আবার আসবে আর কবে বন্ধুগুলোকে পাবো, স্টেজে যাব, গানগুলো বাজাবো, মানে সব ভুলে যে জাস্ট খালি ওই দিন খালি জাস্ট মিউজিকটাই করবো। মানে খুব মিস করতেছি ব্যাপারগুলো আসলে। এটা না, একটা বিষয়টা হলো যে এটা একটা মজা অনেক মজা একটা ব্যাপার। একটা গ্রুপ, একটা ব্যান্ড, একটা হ্যাঁ, বন্ধন পুরাটাই মজা। প্র্যাকটিস করতে তার চেয়েও মজা হয় আমাদের মানে প্র্যাকটিস বা মিউজিকের বাইরে প্র্যাকটিস বা মিউজিকের বাইরে আমাদের সবচেয়ে মজার কিছু থাকে হচ্ছে আমাদের সকালে নাস্তা খাওয়া গুলো। যখন প্যান্ডেমিক ছিল না তখন আমি সফল তারপরে যে ফাহিম, মানে আমরা সব আশেপাশে যা আছে একদম সকালবেলা দেখা যেত তাড়াতাড়ি হয়তো কি উঠতো বা আমরা কি রাতে ঘুমাই নিয়ে প্র্যাকটিস করেছি, ভোর হলেই সবাই মিলে দৌড় নাস্তা খেতে। মানে এই মগবাজারের ওখানে মানে একদম অন্যরকম ছিল। এগুলো না, মনে হয় বিষয়টা সবচেয়ে মজার সিচুয়েশন। মানে আমরা মানে সত্যি কথা বলতে যে প্র্যাকটিসের বাইরে কিন্তু সবার সাথে মাঝে মধ্যে আড্ডা হয়, গল্প হয়, মজা হয়। মানে আমাদের এমন না যে প্র্যাকটিস করে সবাই চলে গেলাম আর কোনো খবর নাই কারোর, বিষয়টা কিন্তু তা না। আমরা কিন্তু প্র্যাকটিসের বাইরেও কিন্তু দেখা যায় মানে অনেক সময় আড্ডা দিই, খাওয়া দাওয়া করি, ঘুরতে যাই। এটা দিয়ে আসলে আমাদের ওই মানে একটা ব্যান্ডের মনে হয় যে বন্ডিংটা খুব ইম্পর্টেন্ট। শুধুমাত্র প্র্যাকটিস করে আপনি প্র্যাকটিস করে গেলে কিন্তু হবে না। মানে ইটস লাইক যে আমরা একটা ফ্যামিলির মতো, সো ওইভাবে চিন্তা করে আমরা মিউজিকটা করে যাচ্ছি। সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। সো উই আর গুড ফ্রেন্ডস অ্যাকচুয়ালি, সবাই খুব ভালো ফ্রেন্ড। এবং যখন এই আর কি এটা খুব জরুরি আর কি, এটা ট্রু। এটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যান্ডের জন্য। মানে একটা ব্যান্ড মানে এই না যে আমি জাস্ট প্র্যাকটিসের টাইমে প্র্যাকটিস করে আবার ব্যাক করলাম, শোর টাইমে শোয়ে গেলাম, এটা না। আসলে ব্যান্ডে একসাথে থাকলে, একসাথে কন্ট্রিবিউশন সবকিছু করলে বন্ডিংসটা অনেক মানে হয়, এবং এটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যান্ডের ফিউচারের জন্য, অবশ্যই ব্যান্ডের জন্য। অবশ্যই 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 সত্যি কথা বলতে রিসেন্টলি আমি একটু বলো বলো। না তুমি বলে শেষ করো তারপরে বলতেছি। না না, আমি বলছি, তুমি বলো, সমস্যা নেই, বলো। না মানে লাইভের থ্রুতে আমি একটা জিনিস জাস্ট বলতে চাই যে মানে আমরা যে এখন প্যান্ডেমিকটাকে মানে খুব মনোভাবে নিচ্ছি, অ্যাকচুয়ালি এই প্যান্ডেমিকের থ্রুতে যে আমাদের কতজনের কিভাবে ক্ষতি হয়ে যাচ্ছে এটা হয়তো আমরা আসলে ভেবে দেখতেছি না। যেমন আমি রিসেন্টলি একটা ইনসিডেন্টই বলবো যেটা ফাইমও ফার্স্টে বলেছে যে আমাদের ব্যান্ডের ড্রামারের আম্মু মারা গিয়েছে। তো ওনার আন্টির কিন্তু মানে কোভিড ছিল আর কি।
আপনারা আচ্ছা যারা খুব নর্মালি চলাফেরা করতেছেন, মাস্ক ছাড়া বা ঘোরাফেরা করতেছেন, মানে আপনারা দেখেন হুম আমাদের ভিতরে কিন্তু আমাদের খুব কাছের কোভিড আক্রান্ত হয়ে মারা গেল। তো আপনারা মানে সিচুয়েশন গুলোকে অ্যাকচুয়ালি সিরিয়াসলি ডিল করেন, সচেতনতার সাথে ডিল করেন না। কাজ থাকলে কাজে বের হন, বাট মানে নিজেদেরকে যতটুকু সিকিউর রাখা পসিবল এবং আপনার থ্রুতে কাউকে সিকিউর রাখা পসিবল, মানে প্রিকশনস গুলো অ্যাটলিস্ট আপনারা নেন। বিকজ আপনারা জানেন না যে আপনাদের অবহেলার কারণে আমাদের কত মানুষ আমরা এইভাবে স্টাক হয়ে আছি যে আমরা ভয়ে আতঙ্কে বের হতে পারতেছি না। তো মানে প্লিজ এগুলো একটু মানে কেয়ারফুলি আপনারা একটু ব্যাপারগুলো একটু দেখেন, বিকজ আমরা যদি মানে ঠিক মতো চলাফেরা করতে চাই তাহলে আমাদের সবার আগে এগুলো মানতে হবে। হুম ইটস নট আ জোক অ্যাকচুয়ালি হুম যে আমরা এখন করোনা নাই হুম হুম বাংলাদেশে এরকম কথা বা ওয়ার্ল্ডে, মানে এটা একটা জোক হয়ে গেছে। প্লিজ মাস্কটা আপনারা পরবেন কাইন্ডলি। আপনি জানেন না যে মাস্কটা পরে আপনি অ্যাকচুয়ালি আপনাকে প্লাস আর আপনার সারাউন্ডিংস এ কতটা হেল্প করতেছেন। তো ব্যাপারগুলো একটু সিরিয়াসলি নিলে বেটার হয় অ্যাকচুয়ালি। অনেক ইম্পর্ট্যান্ট একটা কথা বলেছেন আসলে। এটা একজনের পক্ষে বা কোনো সরকারের পক্ষে সম্ভব না আসলে, সবাই যদি কন্ট্রিবিউট না করে, না সবার কখনোই না। কন্ট্রিবিউশন দরকার। সেটা হুম হচ্ছে আমরা আসলে অনেক আরো বেশি সেফ থাকা দরকার, ডিস্টেন্স মেনটেন করা দরকার। করোনায় কিন্তু মারা যাচ্ছে অনেকে এফেক্টেড হচ্ছে, তারপরেও কেন জানি কোথায় একটা আমাদের গ্যাপ, আমরা কেন জানি তারপরেও মানে সাবধান হচ্ছি না, সচেতন হচ্ছি না। আহ, হ্যাঁ এক্স্যাক্টলি। আমরা তাসলিমা রহমান রুমি আপা কমেন্ট করছে, উনি অনেকক্ষণ ধরে কমেন্ট করছে। মানে ভালো, থ্যাংক ইউ সো মাচ, মানে অনেক ওনার কমেন্ট গুলো খুব ইন্সপায়ারিং, দ্যাটস রিয়েলি নাইস। এই আর কি। রমিকে সো আমাদের পেজের, হ্যাঁ, আমাদের পক্ষ থেকে আচ্ছা অনেক আচ্ছা ধন্যবাদ। ও আসলে আমাদের আচ্ছা, থ্যাংক ইউ। ব্যাডমিন্টন লাভার্স ফ্যামিলিরই একজন। আচ্ছা ওদের আচ্ছা, সাথে গ্রেট গ্রেট সবসময় গ্রেট। থাকে এবং আমাদের প্রত্যেকটা লাইভে তার একটা কন্ট্রিবিউশন থাকে। আহ, আচ্ছা আচ্ছা। আহ, যাই হোক, আর এমনিতে আমি যেটা একবার, আমি আমি যতটুকু জানি আপনারা একবার একটা শো করতে গিয়ে এক ভেন্যুর জায়গায় আরেক জায়গায় চলে গিয়েছিলেন ভুলে। ও হ্যাঁ, রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ, একটা ঘটনা কিন্তু এরকম একটু ছিল। শুনতে চাচ্ছিলাম, এটা একটা মজার একটা ও, ওটা কাহিনী হলো যে আমরা মানে যখন যেই ড্রাইভারটা ছিল ওর অ্যাকচুয়ালি ভুলটা করছিল আর কি। সো এটা মানে আমরা আহ, এক জায়গা থেকে, এটা আরো আগে ছিল, আহ, তখন মেবি অনি জয়েন করে নেবেন আর কি তখন, 2014 না দিকে মেবি, 14। হ্যাঁ আচ্ছা, তুমি তখন মনে জয়েন করো নি আই গেস তখন। সো যাই হোক, না তখন হচ্ছে যে তখন তখন হচ্ছে ওই আমরা শো করতে গেছিলাম তো, ভালো কথা এটা উত্তরাতে ছিল। তো যাই হোক, আচ্ছা। উত্তরার ওই ওদিকে একটা মানে ভেন্যু ছিল আই গেস, মানে উত্তরার সাইডে না, উত্তরা না অ্যাকচুয়ালি, আরো ওদিকে হবে। সো অন্যদিকে সাইডে হইতে পারে। সো ওখান থেকে অ্যাকচুয়ালি যাওয়ার সময় ড্রাইভার একটা ভুল করছিল যে যেই ভেন্যু মানে দুই দুইটা কাছাকাছি ভেন্যু ছিল, দুই জায়গায় কিন্তু শো হচ্ছে। আমাদের যে ভেন্যু ছিল, ড্রাইভার সেখানে অ্যাড্রেস ভুল করে সে অন্য ভেন্যুতে নিয়ে গেছে, মানে আমাদের যেখানে কনসার্টটা ছিল আচ্ছা সেখানে তো সে নিয়ে যায় নাই। সো আমরা যে দেখতেছি যে আহ, মানে লাইন আপেও দেখছি যে কাউকে চিনতেছি না, বা অর্গানাইজারও মানে তারা মানে, কিন্তু তারা কিন্তু আমাদেরকে ওয়েলকাম করছে না, ঠিক আছে ভাই আপনারা বসেন, সমস্যা নাই। তো আমি কিছুক্ষণ পরে কিছু ওয়েট করতেছি, দেখলাম তো আমি বলি, কি ব্যাপার এখানে, আপনাদের অর্গানাইজার কোথায়, বা আপনার হোয়াটস দ্য লাইন আপ। আমি বলছি, ও তখন বলতেছে যে আসলে এটা এটা অবস্থা। আমি বলছি না, এরকম বলছে না, তাহলে কি আপনারা রং ভেন্যুতে বলে। আমি পরে অনেকক্ষণ পরে, আধা ঘন্টা 1 ঘন্টা পরে বোঝা গেছে যে হ্যাঁ, যেরকম ভেন্যুটা অ্যাকচুয়ালি মানে রং ভেন্যু ছিল। তো তখন ড্রাইভারকে আমার কল দিছে, কি ব্যাপার, বলে যে আমি ভাইয়া, আমি ভুল করে মানে একটু অ্যাড্রেসটা এদিক ওদিক করে ফেলছে, আমি আসলে ঠিক মতো চিনতে পারিনি। তো ওখান থেকে কিন্তু ওই যে মেইন যেখানে কনসার্ট ভেন্যু, তারা কিন্তু কল করছে, তারা কিন্তু ওয়েট করতেছিল, তারা কিন্তু কল করে, আমরা খুব অন টাইমে গিয়েছিলাম, বাট ওরা কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা দেরি হয়ে গেছে। তখন তারা ভাবতেছিল যে মানে আমরা লেট করতেছি কেন, আমরা তো বুঝতেছি না ঘটনাটা কি। তো ওরা কিন্তু ফোন দিয়ে তখন বললো যে ভাই আপনারা কোথায়, আমি বলছি আমরা থেকে, বলছি এখানে তো ভেনু না, ভেনু তো অন্য জায়গায়, আরেকটু সামনে। বলছে, ও আচ্ছা ঠিক আছে। পরে ওখান থেকে বেরোয় আসলাম। বাট এটা হলো যে মানে মিস কমিউনিকেশনের কারণে হয়তো বা এই জিনিসটা হয়েছে, বাট এটা একটা মজার স্মৃতি ছিল। তবে আসলে আমাদের মানে এরকম যে হতে পারে এটা আমরা জানতাম না, মানে এরকম একটা ঘটনা হয়েছিল। আনএক্সপেক্টেড তো একটা ব্যাপার, বাট আসলে এরকম টুকটাক প্রায় সময় হুম অনেক কিছুই ঘটে আমাদের হুম হুম এই হুম কিছুতে। হুম মজার মজার অনেক হুম হুম, স্মৃতি থাকে। আই হ্যাঁ হোপ এইসব স্মৃতি নিয়ে আপনারা আরো সামনে এগিয়ে যাবেন, অনেক ভালো কিছু করবেন আমাদের জন্য, বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে আরো ভালো ভালো গান উপহার দিবেন। হ্যাঁ। আহ
যাই হোক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে, আমাদের হুম হুম আম, মানে যেতে হবে। আর আমরা হুম শেষে হুম। যাওয়ার আগে দু একটা গান শুনি, গান শুনতে শুনতে বিদায় নেই। আর আপনাদের যদি আহ, আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলার থাকে বলতে পারেন। অবশ্যই অবশ্যই বলা আছে। আমাদের আসলে এতটুকু বলতে চাই, প্রথমেই থ্যাঙ্কস টু ব্যান্ড মিউজিক লাভার যে পেজটি আছে, এবং অবশ্যই মাহমুদুল হাসান সবুজ সবুজ ভাইকে ধন্যবাদ জানাতে হচ্ছে ইনভাইটিং আস দিস প্ল্যাটফর্ম। সো বর্তমান সময়ে এতটুকুই বলতে চাই যে যারা আমাদের ভিউয়ার্সরা আছেন এবং যারা দেখছেন আমাদেরকে দেশে দেশের বাইরে যারা যারা দেখছেন, সবাই সুস্থ থাকুন এবং সতর্ক থাকতে হবে। বারবারই বলছি, সেই কথাটা আমিও বলেছি, অনেকে বলছে, বা সবুজ ভাই বলছে, বা শুভ ভাই বলেছে যে সতর্ক থাকাটাই সবচেয়ে বড় বিষয়। এবং এখান থেকে আসলে আমাদেরকে বর্তমান সিচুয়েশনটাকে মেনে নিতে হবে, মেনে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে আর কি। সো এতটুকু বলতে চাই যে কিপ কানেক্টেড উইথ আস। আমাদের পেজে আপনারা আমাদেরকে পাবেন, আমাদের ব্যান্ডের যে পেজ আছে কানেক্টেড এর, সেখানে আমাদের রিসেন্ট অ্যাক্টিভিটি বা আমাদের কিছু গান শুনতে পারবেন। এবং আমাদের ইউটিউব চ্যানেলও কিছু রিসেন্টলি আমাদের কিছু কাজের সেখানে ভিডিওস গুলো আছে, সেখানেও আপনারা আমাদেরকে বাংলা কানেক্টেড বাংলাদেশি ব্যান্ড সার্চ দিলে আমাদেরকে পাবেন। এবং এতটুকুই বলতে চাই যে আমাদের উপর সামনে আপনাদের জন্য হয়তো বা আমাদের ভালো কিছু, জানি না কবে সিচুয়েশন ঠিক হবে, বাট আমাদের চেষ্টা থাকবে ভালো কিছু গান উপহার দেওয়ার, মানে মানুষের জন্য ভালো কিছু গান করার ইচ্ছা আছে। এবং এতটুকুই বলতে চাই। সো ভালো থাকবেন, এই তো। জোস। অনি ভাই, আমরা তো শুভ ভাইকে আর পেলাম না, উনি নিখোঁজ। অনি ভাই কিছু বলেন হুম, আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে। ধন্যবাদ এবং এতটুকুই বলবো, আপনারা যারা আমাদের গান শুনেন আমাদেরকে সাপোর্ট করুন, এবং আমাদের মিউজিকটা ভালো লাগলে অবশ্যই আমাদেরকে সেটা জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, যেন আমরা আপনাদের যেভাবে চান বা যা এক্সপেক্ট করেন এক্সপেকটেশনটা রাখতে পারি। আমরা আমাদের দিক থেকে অবশ্যই চেষ্টা করে যাচ্ছি ভালো মিউজিক করতে, এবং আপনারা আপনাদের দিক থেকে যেটা করবেন সেটা হচ্ছে যে বেশি করে বাংলা গান শুনবেন এবং আমাদের বাংলাদেশি অবশ্যই ব্যান্ডে সাপোর্ট দিবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আসলে আমাদের কিছুই নেই, এবং আমাদের মিউজিক করার একটাই উদ্দেশ্য, যেহেতু আপনারা লিসেনার, তো লিসেনারের কাছে পৌঁছানো, এবং আপনাদেরও একটা কর্তব্য যে একটা লিসেনার হয়ে আমাদের প্রত্যেকটা এই ব্যান্ডকে সাপোর্ট করা। সো আমাদের গান পরে শুনবেন এবং পরে আমাদের কানেক্টেড এর পেজের সাথে কানেক্টেড থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম আছে ওখানেও, এবং আমাদের ফেসবুকে পেজটা আছে। সো আমাদের সাথে কানেক্টেড থাকবেন, এবং আপনারা সবাই সতর্ক থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আশা করি। আর অবশ্যই আমাদের কোনো না কোনো একটা লাইভে কারো না কারোর সাথে অবশ্যই দেখা হয়ে যাবে, এবং আমরা অনেক এনজয় করবো, গান বাজনা হবে, এটাই আর কি। ধন্যবাদ জোস। সবাইকে। থ্যাংক ইউ সো মাচ কানেক্টেড ব্যান্ড, আমাদের সাথে আজকে সময় দেওয়ার জন্য, আপনাদের মূল্যবান সময় দিয়েছেন। আমরা আজকে অনেক এনজয় করলাম, আমরা কানেক্টেড এর ব্যাপারে অনেক কিছু জানলাম, তাদের স্টার্টিং, তাদের পাস্ট এবং এখনকার কারেন্ট সিচুয়েশন এবং ফিউচার আপকামিং কিছু কি আসছে। সো সবাই ভালো থাকবেন। আমরা এখন একটা গান শুনতে শুনতে আজকের মতো বিদায় নিব। ফাহিম ভাই অনেক থ্যাঙ্কস, অনি ভাই আপনাকে অনেক থ্যাংকস। থ্যাঙ্কস আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আমরা তাহলে আমি আমার থ্যাংক ইউ। পক্ষ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট কোন এক এপিসোডে। আল্লাহ হাফেজ। কি গান করবা ভাই? দৃশ্যমান করবো কিছু লাইন, জানি না কতটুকু কি হবে। হ্যাঁ, দৃশ্যমান করছে, আমাদের একটা ট্র্যাক রিলিজ ট্র্যাক, ঠিক সেটা আছে, করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। ওকে। থ্যাংক ইউ। দৃশ্যমান অভিমান, অস্পষ্ট বেদনার চাদরে লুকানো তোমার আদর, অদৃশ্য চোখে জল, সারা কাল তোমার নয়নে শোকাহত তোমার
বচনে কি করবো বলো, কোথায় যেন শূন্যতা, হাহাকার 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 হাহাকার, অসহায় চাহনি তোমার, আত্মহারা চিৎকার, কি করবো বলো, নেই যে আমার কিছু করার, আজ হারিয়ে ফেলেছি যা ছিল বলবার, দূরে সরিয়ে স্মৃতি এতটুকুই আজকে।